করব আজকে আমরা অল্প কিছু প্র্যাকটিস করব। আমরা কালকে যে শিখছি ওগুলো একটা ডেটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখব যে কিভাবে এই কাজগুলো হয়। দেন আমি তোমাদের সাথে বেশ কিছু নোটবুক শেয়ার করব যার ভিতরে বিভিন্ন রকমের অ্যানালিসিস করা আছে, আর আমি বেশ কিছু ডেটা শেয়ার করব তোমাদের সাথে। তো তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ওই অ্যানালিসিস দেখে, আর ডেটা তোমরা যে কোনো সিলেক্ট করবা, একটা বা একাধিক যে কোনো ডেটা তোমরা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করে তোমরা কোনো একটা অ্যানালিসিস করে দেন ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে রবিবার সাবমিট করবা। হ্যাঁ, সো আমরা বেশ কিছু অ্যানালিসিস এর মধ্যে করছিও। অ্যানালিসিস করি না আমরা, এর আগে ডেটা রিড তারপরে টুকটাক কিছু কাজ করছি, আর কালকে আমরা কিছু দেখছি কিভাবে ডেটা হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, আর আজকে আমরা ওইটা দেখবো, সাথে আরো একটু দেখবো কিভাবে কিছু অ্যানালিসিস করতে হয়, কোরিলেশন টোরিলেশন এরকম কিছু কাজ। দেন আমরা করব কি, অ্যাসাইনমেন্ট হিসেবে এই কোডগুলো সব তোমাদেরকে দেওয়া থাকবে আর কিছু ডেটা তোমাদেরকে প্রোভাইড করা থাকবে। ওগুলো দেখে তোমাদের যে অ্যানালিসিসগুলো করতে ইচ্ছা করে, এক একজনের এক এক রকম, কিন্তু কিছু একটা মিনিং থাকতে হবে। হ্যাঁ, যে আমি এটার সাথে এটার একটা রিলেশনশিপ দেখতে চাচ্ছি, এর জন্য আমি এইভাবে একটা কাজ করছি, আমি এরকম করছি। সো এইরকম একটা মিনিং থাকতে হবে। সো আই গেস বোঝা গেছে। তো আমরা আজকে শুরু করি। হ্যাঁ, আমি তাহলে প্রেজেন্টে চলে যাচ্ছি এখন। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো তোমরা মোটামুটি অনেক কিছুই আসলে বুঝে ফেলছো এখন, যে কিভাবে হচ্ছে যে আমরা কোডগুলো এক্সিকিউট করি বা কিভাবে আমরা ছোট ছোট কিছু কাজ করি। এর বাইরে আরো কিছু কাজ আছে, সেগুলো হয়তো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, সো যেমনটা কালকে আমরা করছি ওইটা একটু দ্রুত আমরা একটু প্র্যাকটিস করে যাই। এখানে জাস্ট ডেটাটা আলাদা। আমরা যদি এখানে তাকাই, এখানে আমাদের হচ্ছে দুইটা ডেটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে সেটেল ওয়েদার, এটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা আছে। 1948 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের একটা ডেটা সেট এখানে দেয়া আছে। আর এখানে আরেকটা এক্সেল ফাইল নিয়ে কাজ করা হয়েছে, সেটা হচ্ছে হিউমিডিটি ডেটা। এটাও অনেক বছরের ডেটা, এটাও বোধহয় এরকম 1954 সাল থেকে বা তারও বেশি আগের থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট স্টেশনের ওয়েদার স্টেশনের হিউমিডিটি ডেটা। এটা 3 আওয়ারলি ডেটা, আর এটা হচ্ছে তোমার আই গেস মান্থলি ডেইলি ডেটা। হ্যাঁ, ওকে। সো এই দুটো ডেটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি। আমরা আসলে আরো অনেক কিছু দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে কতগুলো লাইব্রেরি ইম্পোর্ট করি, যে লাইব্রেরিগুলো আমাদের কাজ করতে হবে। যেমন আমরা এখানে ইম্পোর্ট করছি নামপাই, সাইপাই, তারপর পান্ডাস, ম্যাটপ্লটলিব আর হচ্ছে সিবর্ন। হ্যাঁ, তো আমরা জাস্ট এগুলোকে ইম্পোর্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে যে তোমার ওকে, অনেকে জয়েন করতেছে এখন, গ্রেট। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা করলাম কি, আমরা আমাদের লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিলাম। সেকেন্ড আমরা করব কি, যে ডেটাগুলোকে রিড করব। হ্যাঁ, তো ডেটা রিড করা, আমরা এক এক করে ডেটা রিড করতেছি। ফার্স্টে আমরা যে ডেটাটা রিড করতেছি সেটা হচ্ছে যে আমাদের সেটেল ওয়েদার। হ্যাঁ, 1948 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে তোমাদের ওয়েদার ডেটাটা ছিল, ডেইলি ডেটা, ওইটা আমরা রিড করতেছি এবং ওটা সিএসবি ফরম্যাটে ছিল। এর জন্য দেখো আমাদের কোডটা হচ্ছে pd.read_csv এবং এখানে হচ্ছে ইনভার্টেড তোমার ভিতরে ওই সিএসবি ফাইলটার নাম। আমরা এটা রিড করলাম। রিড করার পর আমরা যখন ডেটাটাকে দেখতে চাই, তখন আমরা সাধারণত ডিফল্ট যদি দেখি, আমরা তাহলে 5টা হেড, 5টা রো দেখতে পারি এবং df.head দিয়ে আমরা সাধারণত এটা দেখি। এই যে আমরা দেখতেছি এখানে 5টা, এখানে আমরা সংখ্যাটা চেঞ্জ করতে পারি আমাদের ডিজায়ার অনুযায়ী। হ্যাঁ, এখানে আমরা যত সংখ্যা দিব আমাদেরকে হচ্ছে ততগুলো দেখাবে। আমাদের একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, যে পাইথন 0 থেকে কাউন্ট করা শুরু করে। হ্যাঁ, ওকে। দেন আমরা হচ্ছে টেইলও দেখতে পারি। টেইল মিনস আমরা যদি শেষের দিক দিয়ে দেখতে চাই আমাদের ডেটাগুলো কেমন, সেক্ষেত্রে আমরা টেইল কমান্ডটা দিয়ে আমরা নিচের পোর্শনও দেখতে পাই।
দেন আমাদের ডেটাতে যদি ডেটা ফ্রেমটাতে অনেকগুলো কলাম থাকে, আমরা প্রত্যেকটা কলামের ইন্ডিভিজুয়ালও হচ্ছে টাইপটা দেখতে পারি, আবার সবগুলো একত্রেও দেখতে পারি। সবগুলো একত্রে দেখার কোড কি? সেটা হচ্ছে ডিএফ ডট ডি টাইপস। হ্যাঁ, এখানে টাইপস এস হবে, কারণ এখানে যেহেতু অনেক ধরনের টাইপস থাকতে পারে, আমার কলাম যেহেতু অনেকগুলো, সো এর জন্য এখানে ডি টাইপস। তো এখানে দিলে আমি দেখতে পারতেছি আমার যে ডেট, এটা অবজেক্ট আকারে এখানে স্টোর আছে। তারপরে হচ্ছে প্রিসিপিটেশন ডেটাটা অ্যাকচুয়ালি এখানে ভগ্নাংশ আকারে আছে। টি ম্যাক্স মানে টেম্পারেচার, যে ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা এখানে হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা হিসেবে স্টোর করছে। টি মিনিমামটাও এখানে হচ্ছে আহ পূর্ণ সংখ্যা হিসেবে করছে। অ্যাকচুয়ালি এরা মানে ভগ্নাংশটাকে রাখে নাই, রেইনটাকে ওরা অবজেক্ট হিসেবেই করছে, কারণ আমরা এখানে রেইনটাকে স্টোর করছি ট্রু আর ফলস দিয়ে। হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে ট্রু দিছি, আর যদি না হয় তাহলে আমরা ফলস দিছি। এভাবে হচ্ছে আমরা ডেইলি ডাটাটাকে স্টোর করছি। সেই জন্য এখানে অবজেক্টটা ওই টাইপটা ওই অবজেক্ট আকারে আসছে। আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কলামকেও দেখতে পারি, যেমন টি ম্যাক্স আমাদের যদি ডিজায়ার হয়, আমরা তাহলে ডিএফ, আমরা কিভাবে একটা কলামকে সিলেক্ট করতে হয়, এটা দুইটা ওয়ে আছে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ওই কলামটার নাম দিয়ে দিতে পারি, অথবা ডিএফ ডট লিখে ওই কলামটার নাম দিয়েও আমরা করতে পারি। সো এটা যার যেমন ইচ্ছা সে সেইভাবে হচ্ছে যে কলামটাকে দিয়ে দেন হচ্ছে যে তারপর ডি টাইপ, এখানে টাইপ যেহেতু একটা কলাম, আর যদি অনেকগুলো হতো তাহলে সেখানে হচ্ছে টাইপস এস। আমরা এখান থেকে দেখতেছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারের টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার। দেন আমরা ডিএফ ডট কলামস দিয়ে দেখতে পারি যে আমাদের ডেটা ফ্রেমে কতগুলো কলাম আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমাদের মোট 5টা কলাম আছে, ডেটা, তারপর প্রিসিপিটেশন, টি ম্যাক্স, টি মিন, আচ্ছা রেইন। আমরা এক্সিস অ্যাকচুয়ালি কলাম কি বুঝায়, সো আমরা ওইটাকে ডিএফ ডট এক্সিস দিয়ে যদি দেখি তাহলে আমরা কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে কতগুলো স্টেপ আছে, যেমন 0 থেকে শুরু হয়েছে, আর ইন্ডেক্স হচ্ছে 25,551-তে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, আর এক এক করে হচ্ছে স্টেপটা বাড়ছে, আর এট দ্য সেম টাইম আমাদের ইন্ডেক্স ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে লাইক ওই কলামগুলোই ডেট, প্রিসিপিটেশন, টি ম্যাক্স, টি মিন, আর হচ্ছে রেইন। আমরা ডাইমেনশন, কতগুলো ডাইমেনশন আছে তাও দেখতে পারি ডেটাতে। এটা আমাদের এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইলে অ্যাকচুয়ালি দুইটা ডাইমেনশনেই ডেটা থাকে, বাট আমরা যদি এইচডিএফ অথবা নেটসিডিএফ করি তাহলে আমরা হয়তো দেখতে পারবো যে নাম্বার অফ ডাইমেনশন বাড়তে পারে। হ্যাঁ, দেন হচ্ছে সাইজ, মানে সব কতগুলো লাইক বক্স আছে, হ্যাঁ এখানে কতগুলো হচ্ছে যে লাইক কতগুলো ডেটা আছে আর কি। এটা আমরা সাইজটা যদি দেখতে চাই তাহলে ডিএফ ডট সাইজ দিলে টোটাল সাইজটা দেখাবে। আর আমরা যদি শেপ দেখতে চাই যে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে, তাহলে ডিএফ ডট শেপ কমান্ডটা যদি দিই আমরা তাহলে দেখতে পারবো ফার্স্টে ওদের রোটা দেখাবে আর পরে আমাদের কলামের নাম্বারটা দেখাবে। তো এখানে 25,551টা রো আছে আর হচ্ছে 5টা কলাম আছে। আমরা চাইলে ভ্যালুও দেখতে পারি, কিন্তু ভ্যালু আসলে অনেক বড় হয়ে গেলে ও এখানে দেখায় না। দেখা যাচ্ছে আমরা যখন ভ্যালুটা দিছি, প্রথম থেকে শুরু করছে 3টা দিছে, তারপর ডট ডট দিয়ে লাস্টে 3টাকে দেখাইছে। সো তারপর অনেকে এটা দিয়ে দেখে যে উপর নিচ পুরোটা ঠিক আছে কিনা। এটা অ্যারে আকারে দেখে, একটা অ্যারের ভিতরে সবকিছুকে নিয়ে আসে, তখন আর ডেটা ফ্রেম থাকে না। ওকে, দেন আমরা আগের দিন ডিসকাস করতেছিলাম যে আমরা একটা কলামকে সিলেক্ট করতে পারি এবং ওটাকে স্লাইস করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। যেমন আমরা একটা মেথড ছিল যে একটা নির্দিষ্ট কলামকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা যেটা করব, ওই ডেটা ফ্রেমটার নাম লিখবো লাইক ডিএফ, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দিব, দেন ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে যে কলামটাকে নিতে চাই ওই কলামটার নাম লিখবো। হ্যাঁ, যেমন এখানে আমি ডিএফ আন্ডারস্কোর টি ম্যাক্স একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার ভিতরে আমি হচ্ছে যে শুধুমাত্র এই কলামটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো তার জন্য আমি কি করলাম যে ডিএফ থার্ড ব্র্যাকেট ইনভার্টেড কমা দিয়ে তারপর ওই কলামটার নাম দিয়ে দিলাম। ওইটার ভিতরে আমি পরে ডট হেড কমান্ড দিয়ে দেখলাম যে হ্যাঁ ও আসলে চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে বেশি নিতে চাই, লাইক আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে একটা না 2টা কলাম নিতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্য সিস্টেম করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা ব্র্যাকেট আলাদা বাড়ায় দিতে হবে, 2টা ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, একাধিক হয়ে গেলে পরে আমাদেরকে এক্সট্রা করতে হয়। এবং হ্যাঁ, অবশ্য ওইটা সামনে আছে, আমরা সামনে যেয়ে দেখতেছি। যাই হোক, তো এটা এখানে হচ্ছে আমরা ওইভাবে দেখলাম যে কিভাবে একটা কলামকে আমরা স্লাইস করব। দেন
এখানে আমরা একটা নতুন ডেটা সেট নিছি, কারণ হচ্ছে পরবর্তী কিছু কাজ দেখানোর জন্য আমাদেরকে হচ্ছে এই ডেটা সেটটা সাফিসিয়েন্ট ছিল না। এর জন্য আমরা এখানে একটা নতুন ডেটা সেট হচ্ছে যে রিড করি এবং ওটাকে দেখি। এটাই হচ্ছে সেই হিউমিডিটি যে এক্সেল ফাইলটা। এটা বিশাল বড় একটা ডেটা সেট, বিকজ অফ এটা হচ্ছে 1953 সাল থেকে 2017 সাল পর্যন্ত প্রতি 3 ঘন্টা পর পর ডেটাটা দেয়া আছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা বিশাল বড় ডেটা। সো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। আমরা যখন প্রথম পুরো ফাইলটাকে ডিফাইন করা হয়েছিল তখন রিড দিয়ে আমরা যখন ওই ফাইলটাকে হেড অর টেল দিলাম তখন পুরো ফাইলে সবগুলো কলামকে শো করছে। আর যখন একটা কোনো নির্দিষ্ট কলামকে ডিফাইন করার পরে হেড বা টেল দিই তখন শুধুমাত্র ওই কলামটার হেড অর টেল আসবে, তাই তো? রাইট। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি পুরো ডেটা ফ্রেমটাকে রিড দিয়ে তারপরে হচ্ছে ডট হেড দেই, তাহলে হচ্ছে যে তোমার ওই পুরো যতগুলো কলাম আছে সবগুলো কলাম দেখাবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটাকে আলাদা করে নিয়ে যাই, আমরা একটাকে কেটে নতুন করে একটা ডেটা ফ্রেম বানাইছি। হ্যাঁ, এই যে tf_tmax, এটা হচ্ছে একটা নতুন ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমে আমি শুধুমাত্র একটা কলামকেই কেটে নিয়ে আসছি। তো এখন আসলে এই ডেটা ফ্রেমের মধ্যে আছে এই কলামটাই, আর কিছু নাই। এর জন্য শুধুমাত্র এই একটা কলামকেই দেখাচ্ছে। এখানেও আমি আবার বেশি কম দেখতে পারি, যেমন এখানে যদি আমি 20 দিয়ে দিই তাহলে আমি দেখবো যে ওতে 20টা দেখাবে। হ্যাঁ, এখন কারণ হচ্ছে এটা নতুন ডেটা ফ্রেম ক্রিয়েট হয়েছে df_tmax, যার ভিতরে শুধুমাত্র tmax এর ভ্যালুগুলোই আছে। ওকে, সো আমরা এখানে df_humidity একটা নতুন ভেরিয়েবল নিলাম, যার ভিতরে 1953 সাল থেকে 2017 পর্যন্ত 3 আওয়ারলি প্রতিদিনের 3 আওয়ারলি রিলেটিভ হিউমিডিটি স্টোর করা আছে। এখন আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমরা গ্রুপ বাই করব, এখানে অনেক রকমের ইনফরমেশন আছে। হ্যাঁ, তো আমরা এখন গ্রুপ বাই করতে চাচ্ছি, লাইক ইয়ারলি ডাটা ক্রিয়েট করতে চাচ্ছি। এটা তো 3 আওয়ারলি ডাটা, এখান থেকে যদি আমি ইয়ারলি ডাটা ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই যে df_humidity_yearly, দেন আমি করলাম কি যে ইয়ারের আসপেক্টে df_humidity.group by, ইয়ারের আসপেক্টে মান্থকে আমি ডট কাউন্ট করলাম, মানে কতগুলো প্রত্যেকটা ইয়ারে কতগুলো মান্থস আছে। আমি ফার্স্ট এটা দেখাচ্ছি। হ্যাঁ, যে প্রত্যেকটা ইয়ারে কতগুলো মান্থস আছে। এখানে কিন্তু অনেক বেশি আসবে, কারণ হচ্ছে কি এখানে অবজারভেশনটা কিন্তু 3 আওয়ারলি। তার মানে 1953 দেখো, মান্থ 1 2 3 এভাবে তো 12 থাকবেই। আবার প্রতিদিনে কিন্তু আবার আছে কয়টা, 3 আওয়ারলি করে হলে 8টা করে অবজারভেশন আছে। তো এই কারণে কাউন্ট করলে কিন্তু অনেক বেশি আসবে। দেন আমরা আবার ওইটার হেডটাকে দেখতেছি, যেমন এটা যদি আমরা রান দেই তাহলে দেখো এখানে 1948, অ্যাকচুয়ালি ডেটাটা 1948 থেকে ছিল। হ্যাঁ, 1948 থেকে ছিল। তো 1948 থেকে দেখা যাচ্ছে 1948 সালে 120টা মান্থস পাইছে ও। অ্যাকচুয়ালি এতগুলো মান্থস না, হ্যাঁ মান্থস 12টা, কিন্তু যেহেতু বলতেছে এখানে 3টা করে অবজারভেশন ছিল, সরি 8টা করে অবজারভেশন ছিল পার ডে, এজন্য মান্থসটা বারবার রিপিট হয়েছে, এর জন্য এখানে বেশি আসছে। এটা আমি ইচ্ছে করে প্রপার ডেটা দিয়ে দেখাই নাই, আমি মোটামুটি একটা ডেটা দিয়ে দেখাইছি কিভাবে গ্রুপ বাই করতে হয়। কিন্তু আমি এখন তোমাদেরকে অনেকগুলো ডেটা সেট দিব। হ্যাঁ, এগুলো অবশ্য তোমরা সবাই রেখে দিও, এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। এগুলো সব অরিজিনাল ডেটা, যা কিনা বিএমডি থেকে কালেক্ট করা হয়েছে। আর আমি তোমাদেরকে আপাতত যে ডেটা সেটগুলো দিব, এগুলো সবই হচ্ছে প্রসেস ডেটা, লাইক এর মিসিং ভ্যালু হ্যান্ডেল করা অলরেডি হয়ে গেছে, এর নাল ভ্যালু হ্যান্ডেল করা হয়ে গেছে। সো কিন্তু একটা ছোট ডেটা সেট দিব যেটাতে তোমার মিসিং ভ্যালু আছে, তারপরে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এরকম অবজেক্ট আছে, এবং সেটাকে কিভাবে সাজাইতে হয় এটা তোমাদের কাজ থাকবে। এবং তার জন্য যেসব কোড দরকার এগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আজকেই, যাতে কেউ যদি ওইটা নিয়ে কাজ করতে চায় তাহলে সে সেটা নিয়ে কাজ করতে পারে। এরকম কোনো ফিক্স নাই যে সবাইকেই সব ডেটা সেটের উপর কাজ করতে হবে। আমি তোমাদেরকে অনেকগুলো অপশন দিয়ে দিব, বেশ কিছু ডেটা সেট এবং বেশ কিছু পাইথন নোটবুকের কোড। তোমরা ওখান থেকে সিলেক্ট করবা তোমাদের যেটা পছন্দ, এক একজন এক একটা কাজ করবা, করে তারপরে এক একজন এক এক রকম অ্যানালিসিস করে সেটা তার নামে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা। আমি আজকে একটু ফাস্ট যাচ্ছি, কারণ হচ্ছে এরপরে আমাদের আরেকটা হচ্ছে নোটবুকে আলোচনা করতে হবে। হ্যাঁ, এটা তো যেহেতু আমরা কালকে অলরেডি
এখানে গ্রুপ বাই করলাম। এখন যদি এরকম থাকতো যে আমরা ইয়ারের অ্যাসপেক্টে এখানে তো 1 2 3 4 5 6 7 8 দেয়া আছে, এগুলো হচ্ছে ডেট। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেট। লাইক 1953 সালের 1 জানুয়ারি মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত ইনফরমেশন এভাবে দেওয়া আছে। কিন্তু যদি এরকম থাকতো এখানে স্টেশন, ইয়ার, মান্থ, আর এখানে থাকতো টি ম্যাক্স, এখানে থাকতো টি মিন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়ার এবং রেইনফল, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে মান্থের আসপেক্টে টেম্পারেচারের একটা গ্রুপ বাই করতে পারতা, ডট কাউন্ট না দিয়ে ডট মিন নিতে পারতাম। লাইক প্রতি মাসে অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত এটা বের করতে পারতাম। আবার ইয়ারের আসপেক্টে এখানে যদি তোমার রেইনফল থাকতো তাহলে তুমি ইয়ারের আসপেক্টে রেইনফল গ্রুপ বাই করতে পারতা, সেখানে তুমি ডট কাউন্ট না দিয়ে ডট সাম দিতে পারতা। লাইক এখানে যেমন ডট কাউন্ট আছে, এটা আমরা চেঞ্জ করে কিন্তু MEN দিতে পারি, মিন, তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো মিন কিন্তু 6.5, কারণ মিন কিন্তু একই আসবে। কারণ ইয়ার অ্যাসপেক্টে মান্থ সব জায়গায় আসলে একই রকম আছে, এর জন্য একই আসছে। আবার এখানে কিন্তু চাইলে আমরা সামও দিতে পারি, সাম আর কাউন্ট এখানে আসলে একই আসবে, আই গেস আসার কথা না। সাম করলে বেশি আসছে, কারণ হচ্ছে 12 মান্থকে ওরা 12 হিসেবে কাউন্ট করছে। হ্যাঁ, আর এর আগের বার কাউন্টে 12কে শুধুমাত্র 1 হিসেবে কাউন্ট করছে। সো এইভাবে আমরা এই জায়গাটা চেঞ্জ করে ডিফারেন্ট ভ্যালু আনতে পারি। আমরা যখন রেইনফল নিয়ে কাজ করব তখন আমরা সাম করি, সাধারণত আমরা ইয়ারলি টোটাল রেইনফল বলি। আবার টেম্পারেচার নিয়ে যখন কাজ করি তখন কখনোই আমরা টোটাল টেম্পারেচার বলি না, তখন আমরা অ্যাভারেজ টেম্পারেচার বলি। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আপনি যে কাউন্ট দিয়ে যে কাজটা করলেন, ওটা কি মানে এক্সেল এর আমরা যে কাউন্ট ইজ কন্ডিশনটা ইউজ করে যে ধরনের আউটপুট পাই, ওইটাই কি আমরা এইভাবে পাইথনে করি? হ্যাঁ হ্যাঁ, একই কাজ। তাহলে ভাইয়া আমি গ্রুপ বাই এইটার মানে ফাংশনটা ঠিক বুঝি নাই এখন। হ্যাঁ আচ্ছা, গ্রুপ বাইয়ের ফাংশনটা হচ্ছে লাইক ও প্রত্যেকটা ইয়ারের এগেইনস্টে কাউন্টটা করতেছে, হ্যাঁ, বা প্রত্যেকটা ইয়ারের এগেইনস্টে সামটা করতেছে, গ্রুপ করতেছে, ও গ্রুপ করে ফেলতেছে। কিন্তু কিসের উপর ডিপেন্ড করে এটা আমি এখানে বলে দিচ্ছি। যেমন এখানে আমি বলে দিছি যে ইয়ারের অ্যাসপেক্টে ও মান্থকে গ্রুপ করবে, মান্থকে গ্রুপ করবে, ইয়ারের অ্যাসপেক্টে মান্থকে গ্রুপ করবে কিভাবে? যেমন একই ইয়ারে অনেকগুলো মান্থ, হ্যাঁ, তাহলে হচ্ছে যে ওই একটা ইয়ারে শুধুমাত্র একটা ইনফরমেশন থাকবে। এখন দেখো একটা ইয়ারে এখন শুধুমাত্র একটা ইনফরমেশন গ্রুপ করে ফেলতেছে। একটা ইয়ারে অ্যাকচুয়ালি এখানে অনেক ইনফরমেশন ছিল, দেখো 53তে এই একটা অনেক আরো অনেক ছিল। এটা যদি আমরা আরো বড় করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আসলে একটা ইয়ারে ইনফরমেশনের অভাব নেই। হ্যাঁ, 1953 ইনফরমেশন এখানে অনেক, মোটামুটি যে 11 12, হ্যাঁ, কারণ 12টা মান্থ যেহেতু 12 বার আসছে, কিন্তু এখানে কিন্তু একবার আসবে, বিকজ অফ আমি কি ওই টোটাল মান্থের সকল ইনফরমেশনটাকে গ্রুপ করে একটা ইয়ারের এগেনস্টে দেখাচ্ছি। এখন আমি গ্রুপ করে কিভাবে দেখাবো? গ্রুপ আমি তো বিভিন্নভাবে করতে পারি, আমি যোগ করে করতে পারি, আমি অ্যাভারেজ করে করতে পারি, আমি গুনে গুনে কাউন্ট করে করতে পারি। সো তার জন্য আমরা আবার পরবর্তীতে এখানে এই ফাংশনটা দিয়ে দিচ্ছি যে ও যে গ্রুপটা করবে ও কি কোন ভাবে গ্রুপটা করবে, হ্যাঁ, কোন ইকুয়েশনের মধ্যে ও গ্রুপ করবে, ও কি শুধু যোগ করে যাবে, নাকি ও শুধুমাত্র গুণে যাবে, নাকি ও সবগুলো যোগ করে দেন নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করবে। এটা হচ্ছে গ্রুপ বাইয়ের একটা সমাধান। আমি একটা এক্সাম্পল দেই, যেমন হ্যাঁ ভাই বলো। এখানে কি গ্রুপ বাই ব্যাপারটা হচ্ছে গ্রুপ করবে মানগুলাকে একটা ফিক্সড ইয়ারের পার্সপেক্টে, আর হচ্ছে এটা সামেশন নেবে নাকি এভারেজ নেবে সেটার জন্য কি লাস্টে যে আপনি কমান্ডটা দিলেন, হ্যাঁ, সাম দিয়ে যে ব্র্যাকেট দিয়ে কমান্ডটা বুঝলেন, তার মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে ইয়ারের যে টোটাল মান্থের ভ্যালুগুলোকে যে সামেশন নিচ্ছি এর জন্য ফার্স্ট ব্র্যাকেটটা। এমনকি ব্র্যাকেটে কোনো ব্যাপার আছে কি যে ব্র্যাকেট যদি চেঞ্জ করি তাহলে কি প্রবলেম হতে পারে? এখানে ব্র্যাকেট চেঞ্জ করলে অবশ্যই প্রবলেম হবে। এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট জায়গায় যদি থার্ড ব্র্যাকেট দেওয়া হয় এবং থার্ড ব্র্যাকেট জায়গায় যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় তাহলে এটা আসলে প্রবলেম করবে, কারণ এই ফাংশনটা এইভাবে কাজ করে। লাইক গ্রুপ বাই দেওয়ার পরে আমি বলে দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কার আসপেক্টে ও গ্রুপ বাই করবে, মানে প্যারামিটারটা সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ,
যে ও ইয়ারের অ্যাসপেক্টে, এখানে কিন্তু অনেকগুলোর অ্যাসপেক্টে করতে পারে, শুধু ইয়ারের অ্যাসপেক্টে না। ও ইয়ার প্লাস মান্থ প্লাস স্টেশন এগুলো একত্রে অনেকগুলো করতে পারে। প্লেসের নামটা হতে পারে ভাই এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়। স্টেশন হতে পারে, এরকম হতে পারে। আমি আমি তোমাদেরকে তা এরপরে দেখাবো যে এরকম একটা অ্যানালিসিস যেখানে অনেকগুলোর অ্যাসপেক্টে অনেক কিছুকে একত্রে গ্রুপ বাই করছে। তো ভাইয়া এখানে মানটা সামেশন না নিয়ে যদি অন্য কিছু নেওয়া যেতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন- যেমন কি আর কি নেওয়া যেতে পারে, আমি তো এখানে মিন সামেশন কাউন্ট এগুলো নিলাম। এখানে চাইলে মোডও নেওয়া যায়, আই গেস মোড বা মিডিয়ান। এই যে মিডিয়ান, এখানে মিডিয়ান দিলাম, এখানে মিন আর মিডিয়ান সেম, এই জন্য 6.5 আসছে। এখানে অনেক কিছু নেওয়া যায় অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া মান্থ এখানে দুইটা ব্র্যাকেটে কেন? আমরা তো যখন মানে না একটার বেশি যখন নেই তখন ডাবল ব্র্যাকেটের দরকার হয়। আচ্ছা আচ্ছা, আমি যখন এখানে দুইটা ব্র্যাকেট দিচ্ছি না, এটা এখন দেখলাম এটা একটা ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি যখন দুইটা ব্র্যাকেট দিচ্ছি তখন কিন্তু ও হচ্ছে অ্যারে হয়ে আসতেছে না। হ্যাঁ, ও ডেটা ফ্রেমেই আসতেছে। আর আমি যখন একটা ব্র্যাকেট দিচ্ছি তখন ও শুধুমাত্র একটা অ্যারে হয়ে আসতেছে, ডেটা ফ্রেম হচ্ছে না। তো অ্যারে হলে পরে ওটাকে ডেটা ফ্রেমে আবার কনভার্ট করতে হয়। হ্যাঁ, কারণ আমরা কিন্তু সব ডেটা ফ্রেম নিয়ে কাজ করি, দেখো এগুলো কিন্তু সব ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম নিয়ে কাজ করা ইজি, ডেটা ফ্রেমের উপরে অনেক ধরনের আমরা যে অপারেশন গুলো চালাই ওটা ডিরেক্টলি হয়। বাট অ্যারের উপরে অপারেশন চালাতে গেলে সাধারণত দেখা যায় কি আমরা ওই অপারেশন গুলো ডিরেক্টলি করতে পারবো না, আমরা অ্যারেকে কনভার্ট করে ডেটা ফ্রেম করতে হবে। সো এর জন্য হচ্ছে যে ডাবল ব্র্যাকেট দেয়া লাগতেছে। দুইটা থার্ড ব্র্যাকেট দিলে ও হচ্ছে যে তোমার ডেটা ফ্রেম তৈরি করতেছে। এখানে ইয়ারটা হচ্ছে ইন্ডেক্স, এটার উপরে বেস করে ও ভ্যালুগুলো দিচ্ছে, এর জন্য মানটা আলাদা। এরকম করার পরে সাধারণত আমরা ইন্ডেক্সটাকে রিসেট করি, আদারওয়াইজ হচ্ছে যে এটা একদম এরকম ফিক্সড হয়ে যায়। আর ওটা আচ্ছা ওটা ইরিলেভেন্ট ছিল এখন, যাই হোক আমরা এইভাবে গ্রুপ বাই করতে পারি আর কি। এবং আমরা যদি একটা ব্র্যাকেট দেই তাহলে ওটা অ্যারে হিসেবে আসে, আর যদি আমরা দুইটা ব্র্যাকেট দেই তাহলে ওটা হচ্ছে ডাটা ফ্রেমে কনভার্ট হয়। ওকে, দেন আমরা যদি পরের ইসে যাই, সেটা হচ্ছে আমরা আগের দিন ফিল্টার করছিলাম। হ্যাঁ, যেমন আমরা এখানে ফিল্টার করতে চাচ্ছি, একটা নতুন সাবসেট বানাচ্ছি ডিএফ এর। আমরা ডিএফ এ কি নিয়েছিলাম, প্রথম যে ডেটা ফ্রেমটা ওটাতে আমরা নিয়েছিলাম হচ্ছে 1948 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের সকল স্টেশনের তোমার প্রেসিপিটেশন, টি ম্যাক্স, টি মিন আর রেইনফলের বুলিয়ান ভ্যালু ট্রু ফলস। হ্যাঁ, সো আমরা সেখানে এখন আবার নতুন একটা সাবসেট করতেছি যেখানে আমরা শুধু টি ম্যাক্স যেখানে যেখানে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওইগুলোকে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা ফিল্টার করতেছি যে আমরা শুধুমাত্র ওই কলাম বা রো গুলোকে নিব যে জায়গা যেগুলোতে প্রত্যেকটাতে টি ম্যাক্সটা 40-এর বেশি আছে, এর নিচে যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। এইভাবে কিন্তু আমরা ফিল্টার করে ফেলতে পারি। দেখো এখানে টি ম্যাক্স যতগুলো আছে সবগুলো 40-এর উপর হবে। এটাকে আমরা অবশ্য চেঞ্জও করতে পারি, আমরা এটাকে 30 করে দেই। হ্যাঁ, এক্ষেত্রে আসলে অত কম বোধহয় নাই, আমরা এটাকে 50 করে দিই। ম্যাক্সিমাম টেম্পারেচার তো 30 তো নরমালি থাকে, তো এখানে কিন্তু সব 50-এর উপর আছে। হ্যাঁ, এবং এটাকে আমরা কিন্তু চেঞ্জ করে অন্য কিছুতেও ফিল্টার করতে পারি। অ্যাকচুয়ালি ইটস আপ টু আস, আমরা যেটাকে ফিল্টার করতে চাই বা আমাদের যেটাকে নিয়ে কাজ করার ইচ্ছা সেক্ষেত্রে এরকম করতে হয়। এটা কেন করতে হয় একটা এক্সাম্পল দিই। ফিল্টারিং আসলে অনেক কাজেই লাগে। যেমন আমরা যখন হিট ওয়েভ নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা ধরে নেই যে কনজিকিউটিভ ডেতে আমার টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে হবে 40 বা 41 এর উপরে। এখানে কিছু বিষয় আছে। 3 দিন 41-এর উপরে 3 দিন থাকলে ওটাকে আমি একটা ক্যাটাগরিতে ফেলবো, 5 দিন হলে আমি ওটাকে মডারেট দিলাম, 5 দিনের বেশি হলে ওটাকে আমি সিভিয়ার হিট ওয়েভ দিলাম। তো আমি যদি হিট ওয়েভের অ্যানালিসিস করি
হ্যাঁ, হিট ওয়েভের সাথে অন্যান্য ভেরিয়েবল, যে যেদিনকে টেম্পারেচার অনেক হাই থাকে সেদিনকে অন্যান্য ভেরিয়েবল গুলো কেমন থাকে, এটা আমি একটা স্টাডি করতে চাচ্ছি। তো ফার্স্টে আমাকে ফিল্টার করে ফেলতে হবে যে আমি হিট ওয়েভ যদি ওই দিনটাকে কাউন্ট করতে চাই, তাহলে আমার ওই দিনের টেম্পারেচার অবশ্যই 40°C বেশি থাকতে হবে ম্যাক্সিমাম টেম্পারেচার। তাহলে আমি আগে ওই ডেটা সেটটাকে বানাই। যেমন এখানে একটা নতুন ডেটা সেট বানাচ্ছি যেখানে তোমার টি ম্যাক্সিমাম 50-এর বেশি। এখন আমি ওই ডেটা সেট পেয়ে গেলাম, এখন এটা নিয়ে আমি তার উপরে কাজ করবো বা অ্যানালিসিস করবো। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। ভাইয়া আপনি যখন এখানে একটা সাবসেট বানাচ্ছেন তখন তো আপনি শুধুমাত্র টি ম্যাক্স নিয়ে সাবসেট বানাচ্ছেন এবং এখানে টি ম্যাক্সটা 50-এর উপরে। না, আমি এখানে কিন্তু টোটাল ডাটা ফ্রেমটাকেই নিয়েছি। হ্যাঁ কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তো আপনার প্রিসিপিটেশন চলে আসতেছে, টি মিনিমাম চলে আসতেছে বা রেইনফল আসতেছে, কিন্তু ওখানে শুধুমাত্র আপনি টি ম্যাক্সটাকে ডিফাইন করে দিচ্ছেন 50-এর উপরে, আদারগুলো যা থাকবে টি ম্যাক্সের সাথে ওটা এমনি ওটা ওটার সাথে চলে আসবে। রাইট রাইট, ইয়া, হ্যাঁ আমি সেটাই করছি। যেমনটা বললাম যে আমার এত বেশি টেম্পারেচার হলে পরে ওর সাথে অন্যান্য ভেরিয়েবলের আমি সম্পর্ক দেখতে চাই। এখন এখানে কিন্তু শুধুমাত্র টি ম্যাক্স ওইগুলোই আসছে যেগুলো 50-এর বেশি, এবং তার সাথে যেখানে অন্য প্যারামিটারগুলো চলে আসছে, প্রিসিপিটেশন, রেইন, হ্যাঁ, আর টি ম্যাক্স যেখানে 50-এর কম সেগুলো কিন্তু সব চলে গেছে। তো এখন আমি আমার মতো অ্যানালিসিস করতে পারবো যে এত বেশি টেম্পারেচার হওয়ার পিছনে কারণ কি, এখানে কি অন্য কোনো ভেরিয়েবল ইম্পর্টেন্ট কিনা, এর জন্য এরকম। আর যদি আমি এরকম ছাড়া অন্যভাবে ফিল্টার করতে চাই তাহলে আমি আগে এরকম সাবসেট করে নিব, শুধু টি ম্যাক্স নিয়ে দিলাম, আমার যদি অন্য কিছু না লাগে, দেন আমি তার ভিতর আবার ফিল্টার করলাম। আর এখানে হচ্ছে আমি টোটাল ডেটা ফ্রেমটাকেই নিছি, বাট ইম্পর্টেন্স দিছি টি ম্যাক্সকে, যে আমার ডেটা ফ্রেমে সবই থাকবে, বাট টি ম্যাক্স যেখানে 50-এর বেশি ওইগুলোই লাগবে, এর বাইরের অন্যগুলো আমার দরকার নেই। যেমন এই যে আরেকটা নতুন সাবসেট ক্রিয়েট করছে এখানে, আগে যেমন আমরা শুধুমাত্র একটা কলাম নিয়েছিলাম, এখানে আমরা দুইটা কলাম নিয়েছি, টি ম্যাক্স আর রেইন। হ্যাঁ, ওই যে দুইটা ডাবল থার্ড ব্র্যাকেট, আর তার মধ্যে হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল কলামের নাম, ইনভার্টেড কমা, দেন আরেকটা কলামের নাম, এইভাবে দিয়ে আমরা যখন রান দিয়েছি তখন আমরা হচ্ছে যে নতুন দুইটা কলাম পেয়েছি। এইভাবে আমরা তিনটাও নিতে পারি। হ্যাঁ, আমাদের যে কয়টা ইচ্ছা আমরা সে কয়টা এখান দিয়ে কেটে নিয়ে নতুন ডেটা ফ্রেম বা সাবসেট ক্রিয়েট করতে পারি। দেন আমরা আগের দিন দেখেছিলাম যে কিভাবে, এটা তো কলাম, আমরা যদি রো অপারেশন করতে চাই তাহলে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমরা জানি যে আমরা রেঞ্জ অপশন ইউজ করব। যেমন এখানে আমি নতুন সাবসেট ক্রিয়েট করছি 4, ডেটা ফ্রেমের আমি 11 নাম্বার রো থেকে 24 নম্বর রো পর্যন্ত নিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে যে লাস্টে হচ্ছে যে যেটা সেটা কাউন্ট করে না, তার আগ পর্যন্ত নাই। দেন আমি এখানে দেখতে পারতেছি 10 থেকে এখানে পুরোটা দেখায় নেই, কারণ যেহেতু হেড ও 5টা দেখাচ্ছে, দরকার হলে পুরোটাও দেখা যায়। এইভাবে রো অপারেশন করা যায়। তো এইখানে আমি জাস্ট অল্প কিছু প্র্যাকটিস করে দেখাইছি, এর বাইরে আরো কিছু প্র্যাকটিস ছিল আমাদের প্রেজেন্টেশন আগের দিন। এখন এইটুকু যদি তোমরা বুঝতে পারো, আমি নিশ্চিত, আমি জানি তোমরা অলরেডি ওটা বুঝতে পারছো, তারপর আজকে একটু রিভাইজ করলাম যাতে করে তোমরা এটা দেখে গতকালকে প্রেজেন্টেশনের যাবতীয় যা যা আছে সবই তোমরা প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ, সো এটা ছিল একটা পার্ট। এখন আমরা আরেকটা পার্টে যাব। এখন আমি একটু সবার সাথে জানতে চাচ্ছি যে এটুকু বোঝা গেছে কিনা, বা এটুকু যখন তুমি অ্যাসাইনমেন্টে করবা সবাই করতে পারবা কিনা। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আশা করা যাচ্ছে তোমরা পারবা। এটা আসলে এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করো। হ্যাঁ, নিজে নিজে আশেপাশে প্র্যাকটিস করলে দেখা যায় কি যে আস্তে আস্তে ব্যাপারগুলো ক্লিয়ার হয়, বা এর বাইরে তুমি নিজে থেকেই কনফিডেন্স পাবা। একটা নতুন কাজের বাইরের কাজ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কানেক্ট করতে পারবা, যে যদি এর বাইরে এরকম করতে হয় তাহলে আমাকে কি করতে হবে। আচ্ছা, কেউ একজন জয়েন করেছে। সো এইভাবে কিন্তু কানেক্ট করতে পারা যায়। এর জন্য সবাই যত বেশি পারো প্র্যাকটিস করবা, আরো বেশি টিউটোরিয়াল দেখবা বা দেখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে অনেক কিছু পারা যায়। এটা ধরো যারা অনেক এককালে অনেক বেশি প্র্যাকটিস করতো কিন্তু দেখা গেছে যে অনেক দিন আবার কাজ করে না, তারাও আবার যখন নতুন করে কাজ করতে যায় তারা অনেক কিছু ভুলে যায়, মাথায় থাকে না। ইটস অল অ্যাবাউট লজিক। কোড কিন্তু তুমি পেয়েই যাবা,
কোড তুমি অ্যাভেলেবল সব জায়গায় পাবা, কোড নিয়ে কোনো টেনশন নেই। তুমি সার্চ দিলে বিভিন্ন বড় বড় অ্যানালিসিসের কোড দেখবে চলে আসছে, বাট ওটাকে ইন্টারপ্রিট করতে পারা, তোমার কোন কোডটা কেন লাগতেছে এটা বুঝতে পারাটা জরুরি। সো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ, এবং প্রোগ্রামিং এর সব থেকে বড় বিষয় হচ্ছে যারা অ্যালগোরিদমটাকে ভেঙে ফেলতে পারে একদম। হ্যাঁ, যে আমি এখান থেকে ওই জায়গাটায় যাব, আমি ছোট ছোট স্টেপে ভাঙবো আমার পুরো কাজটাকে, তারপরে আমি চিন্তা করব যে আমি ওই ডেটাটাকে আমি এইভাবে এই জায়গাটায় আনবো, তারপরে আমি এইভাবে স্প্লিটবো, তারপরে আমি ওখান থেকে স্লাইস করে আমার এইগুলোকে নিয়ে নিলাম, দেন আমি এটার সাথে এটা কম্পেয়ার করে আলটিমেট রেজাল্টটা পেয়ে গেলাম। যে ছোট ছোট মানে ছোট ছোট স্টেপে ভেঙে ফেলাটা খুবই জরুরি, এবং ওইটা করার জন্য তারপরে যে কোডগুলো লাগে তুমি ওইভাবে সার্চ দিবা। হ্যাঁ, যে কিভাবে তুমি ইন্ডেক্সকে ডেটে কনভার্ট করবা বা ডেট কলামকে ইন্ডেক্সে কনভার্ট করবা, এরকম ধরো তোমার একটা কাজ। যেমন এই জায়গাটায় দেখো এই যে ডেট, এখন এই ডেটগুলোকে তুমি ইন্ডেক্স করে ফেলতে চাচ্ছ, তার উপরে তুমি টাইম সিরিজ প্লট করতে চাচ্ছ। এখন তুমি জানো না যে কিভাবে হচ্ছে ইন্ডেক্স করতে হয়, তুমি জাস্ট সার্চ দিবা যে হাউ টু কনভার্ট হচ্ছে ডেট ইনটু ইন্ডেক্স ইন পাইথন, দেখবা তোমার ওই স্ট্যাক ফ্লোতে অনেক কিছু চলে আসবে, অনেক কোড তুমি পাওয়া যাবে অ্যাভেলেবল, যে এইভাবে করে করা যায়, ওইভাবে করে করা যায়। আর এগুলো হচ্ছে অল্টারনেটিভ ওয়ে আছে, এগুলো একটা ওয়ে না। দেখা যায় কাজ করতে কাজ করতে 10 লাইনের কোড 1 লাইনে নিয়ে আসে লোকজন, যারা অনেক বেশি প্রো হয়ে গেছে, বা 2-3 লাইনে নিয়ে আসে। হ্যাঁ, সো আই গেস তোমরাও প্র্যাকটিস করতে থাকলে এগুলো হবে। সো তোমরা অনেক বেশি কথা বলবা, ইন্টারঅ্যাক্টিভ হবা এবং কাজ করবা। কোনো প্রবলেম হলে আমার সাথে বা নিজেদের সাথে কমিউনিকেট করে ওটাকে সলভ করে ফেলবা। এবং প্রবলেম হলেই ভালো, একটা প্রবলেম হলো দেন যদি তুমি ছেড়ে দাও তাহলে বিশাল বড় লস, বাট প্রবলেম হলো এবং তুমি ওটা ঘাটাতে ঘাটাতে একসময় ওটা ওভারকাম করে ফেললা, তখন খুব রিলিফ লাগে, খুব শান্তি লাগে যে না আমি কিছু একটা পারছি, এবং ওই জিনিসটা মনেও থাকে। একটা প্রবলেম হওয়ার পর ওটা সলভ হয়ে গেলে বেশ সাস্টেইন করে। সো যাই হোক, তো এটা ছিল আমাদের একটা হচ্ছে অ্যানালিসিস, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আরেকটা জিনিস শেয়ার করব আজকে। ইডিএ, ইডিএ হচ্ছে শর্ট ফর্ম, এর ইলাবোরেশন হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস। হ্যাঁ, মানে হচ্ছে তুমি একটা ডেটা পাইলা, এখন তুমি এটাকে এক্সপ্লোর করবা যে এটার মধ্যে কি আছে কি নাই, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা কোনো সম্পর্ক নাই, কিভাবে কানেক্টেড। হ্যাঁ, এক্সপ্লোর করবা ডেটাটাকে। হ্যাঁ, এর জন্য এটাকে বলা হয় ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। হ্যাঁ, সো আমি তাহলে এটা তোমাদেরকে আজকে শেষবারের মতো দেখাচ্ছি। এটা একটা বড় ফাইল। সো অ্যাজ ইউজুয়াল তোমাদের কোশ্চেন থাকলে মাঝখানে করে ফেলো, আর হচ্ছে যে আমি একটু দ্রুতই যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা অনেকগুলো লাইব্রেরি ইম্পোর্ট করছি। যেমন আমরা এখানে ম্যাটপ্লট, অ্যাকচুয়ালি এটার কিন্তু কোনো সিকোয়েন্স নাই, লাইব্রেরি তোমরা যে কোনো ভাবেই করতে পারো। যেমন এখানে এনপাই, নামপাই সবার শেষে, পান্ডা সবার শেষে, আর ম্যাটপ্লট লিব, সিবোর্ন সবার আগে। এটা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ইম্পোর্ট করতে পারে, ইটস নট এ বিগ ডিল। দেন আমরা এখানে একটা ডেটা রিড করছি যা কিনা এই লিংকে দেয়া আছে, আমরা ওটার হচ্ছে যে ইউআরএলটার ভিতরে অ্যাসাইন করে দেন আমরা ইউআরএলটা রিড করছি। এটা যেহেতু সিএসবি এর জন্য রিড আন্ডারস্কোর সিএসবি। দেন ওটা আমরা হেড অপশন দিয়ে দেখছি, এখানে ইয়ার আছে, মান্থস আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার আছে, মিনিমাম টেম্পারেচার আছে, রিলেটিভ হিউমিডিটি আর রেইনফল আছে। হ্যাঁ, ওকে, এটা একটা বোঝা যাচ্ছে যে এটা মান্থলি ডাটা। হ্যাঁ, মান্থলি ডাটা। দেন আমরা শেপ দেখলাম, শেপ থেকে দেখতে পাচ্ছি যে এটার হচ্ছে যে তোমার 668টা রো আছে আর 6টা হচ্ছে কলাম আছে, 6টা কলাম আছে। হ্যাঁ, দেন আমরা এটা দেখলাম যে এটাতে কোনো নাল ভ্যালু আছে কিনা। আমি আগের দিন একটু আলোচনা করছিলাম যে আমরা ইজ নাল দিয়ে চেক করতে পারি যে আমাদের কোনো নাল ভ্যালু আছে কিনা, মানে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। সো আমরা দেখলাম কি df ডট ইজ নাল, তারপর হচ্ছে parenthesis ডট ভ্যালুস ডট এনি। হ্যাঁ, এই কোড এইটা দিলে আমরা দেখতে পাবো যে আমার টোটাল ডেটা ফ্রেমের ভিতরে কোনো নাল ভ্যালু আছে কিনা। এখানে দেখাচ্ছে ফলস, তার মানে কোনো নাল ভ্যালু নাই।
যদি নাল ভ্যালু থাকতো তাহলে এখানে ট্রু দেখাতো। এটা কি যে কোনো ডাটা অ্যানালাইসিস করার সময় নাল ভ্যালু চেক করতে গেলে তো তাহলে কি এই কমান্ডটা কি ফিক্সড? এই কমান্ডটা ফিক্সড, এই এটা একদম কোনো চেঞ্জ করতে হবে না। তুমি যদি ভেরিয়েবলটা ডিএফ এর মধ্যেই রাখো, হ্যাঁ লাইক আমরা কিন্তু এখানে দেখো রিড করছি ডিএফ এর মধ্যে, হ্যাঁ তুমি যদি ভেরিয়েবলের নাম ডিএফই রাখো তাহলে এই কমান্ড ফিক্সড, কারণ এখানে আর কোনো কিছু চেঞ্জ করিনি, শুধু আমরা ফার্স্ট যে ডেটা ফ্রেমটা নিছি তার নাম, বাদ বাকিটুকু ফিক্সড। যে কোনো ডেটাতে এই কমেন্টটা দিলে পরেই তুমি ওটার নাল ভ্যালু পেয়ে যাবে। যদি নাল ভ্যালু থাকে তাহলে দেখাবে ট্রু, আর যদি নাল ভ্যালু না থাকে তাহলে দেখাবে ফলস। দেন আমরা অ্যাজ ইউজুয়াল কলামগুলো চেক করছি, কি কি কলাম আছে, ইয়ার, মান্থ, ম্যাক্স টেম্প, মিন টেম্প, রিলেটিভ হিউমিডিটি, রেইনফল। দেন আমরা ডেসক্রাইব করছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর জন্য আমরা df.describe অপশনটা দিলে পরেই আমাদের সব কিছু দেখায় দেয়, যে কতগুলো সংখ্যা আছে, তারপরে হচ্ছে যে ওর মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। মিনিমাম আর ম্যাক্সিমাম দিয়ে আমি একটা হিসাব করে ফেলতে পারি যে কোনটার রেঞ্জ বেশি। 24 আর 40 ওর রেঞ্জ অনেক বেশি, 9 আর 28 ওর রেঞ্জ অনেক কম। তারপরে হচ্ছে ওর কোয়ান্টাইলের দেখতে পারি 25%-এ কত, তারপর 50%-এ কত, 75%-এ কত। তো ডিসক্রাইবটা দিয়ে অ্যাকচুয়ালি ডেটা সেটের সম্পর্কে একটা বেশ ভালো ডেসক্রিপটিভ অ্যানালিসিস করে ফেলা যায়, বোঝা যায় যে অ্যাকচুয়ালি ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, ওর ভেরিয়েন্স টেরিয়েন্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। দেন আমরা আগের দিন বলছিলাম df.info দিলে ডেটা সেটের একটা ইনফরমেশন চলে আসে, হ্যাঁ যেমন এখানে কতগুলো রোজ আছে, কতগুলো কলামস আছে, তারপরে ইয়ারের ভিতরে কোনো নাল নাই, নাল থাকলে নাল থাকতো। দেন এখানে ডাটা টাইপটাও বলে দিচ্ছে, ইন্টিজার ইন্টিজার, ফ্লট ফ্লট, ইন্টিজার ফ্লট, হ্যাঁ দেন হচ্ছে কতটুকু জায়গা নিচ্ছে, এরকম কিছু বেসিক ইনফরমেশনও দেখায় দেয়। অনেক দ্রুত কথা বলতেছি আজকে, সকাল দিয়ে অনেক কথা বলতেছি, কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আজকে, আমি একটু চুপ থাকি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো এর মধ্যে, আমি 2 মিনিট একটু রেস্ট নিচ্ছি চুপ থেকে। ভাই আপনি ফ্রি টাইমে আপনার মেসেঞ্জারে টেক্সট চেক করে রাখি, আমি আমার ওই যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিইনি তো আপনাকে এখনো, তো ওটা নিয়ে আপনাকে আমি টেক্সট করছি আর কি, আপনি ফ্রি টাইমে রিপ্লাই দিন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, আমরা যে ডিসকাশন গুলো করি আমরা সবাই কি বুঝতে পারতেছি? সবাই যদি বুঝি তাহলেই সফল, হ্যাঁ তাহলে এটা কাজে আসবে। দেখা যাচ্ছে যে যারা বুঝতে পারতেছে তারা তো বুঝতে পারতেছে, কারো যদি বুঝতে সমস্যা হয়, যদি মনে করে যে না এর বাইরে আমার আর একটু অ্যাসিস্ট্যান্ট দরকার, বা প্রথম দিকের আমি বেসিক একটা জিনিস মিস করে ফেলছি, এখন দেখা যাচ্ছে ওইটার কারণে পরবর্তী জিনিসগুলো আমার ধরতে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তার হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে ভাই আমার এই জায়গাটাতেই প্রবলেম হয়ে গেছে, তারপরে আমি আর ধরতে পারি নাই, বা তারপরে প্রবলেম হয়ে গেছে, আমি এই ক্লাসটাতেই আসতে পারিনি, তো আমি ওই প্রথম দিনে ওই জিনিসগুলো মিস করে ফেলছি, তাই পরে অন্য কিছু আমি ওইভাবে ধরতে পারছি না। এরকম যাই হোক, তোমরা প্লিজ শেয়ার করো আমার সাথে, শেয়ার করতে যদি পারো তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করো, যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে নিজেরাও শেয়ার করতে পারো, ওই গ্যাপগুলো ক্লিয়ার করে ফেলতে পারো। এই জিনিসগুলো লাগবে তো সামনে, WRF রিলেটেড সবই আমাদের লাগে, হ্যাঁ যদি এই সেক্টরে থাকতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আর সেক্টর লিভ করতে হলেও দেখা যাচ্ছে থিসিস কমপ্লিট করে বেরোতে আসলে লাগতেই পারে। আর সাধারণত এরকমটা হয় না যে যে টপিক এখনই নিয়ে ফেলছো বা এনএসটির জন্য অ্যাপ্লাই করছো সাধারণত ওইটাই থাকে, বাট রেয়ার ইভেন্টে দেখা যেতে পারে যে চাইলেও কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু ওটা খুবই রেয়ার ইভেন্ট, হয়তো একটা ব্যাচে একজনের চেঞ্জ হয়, এটা বিভিন্ন কারণে হয়। মাঝে মাঝে দেখা যায় কি যে কাজটা নেওয়া হয়েছে ওই কাজটা পরবর্তীতে ফিজিবল হচ্ছে না, করা যাচ্ছে না, হ্যাঁ বেশ কিছু ইরর আসতেছে, বা ওটার জন্য যত সাপোর্ট দরকার তত সাপোর্ট নাই, সেক্ষেত্রে বেশ কিছু মডিফিকেশন করতে হয়। রেয়ার ইভেন্টে হয়তো টাইটেলটাই চেঞ্জ হয়ে যায়। সো
এর জন্য তোমার যদি কেউ ভেবে থাকো যে আমার টাইটেলে তো এরকম জিনিস নাই, ওকে তাহলে আমার এই কাজগুলো করতে হবে না, এটা নট নেসেসারি যে এটা সত্য, এটা অন্যরকমও হয়ে যেতে পারে। তো একটা জিনিস শিখে রাখলে ঝামেলা নাই, অ্যাভয়েড করলে দেখা যায় কি ওই জিনিসটাই সামনে কেন জানি আসে। আমি আমার লাইফে দেখছি যে জিনিসটা অ্যাভয়েড করি ওইটাই পরবর্তীতে সব থেকে বেশি গুরুত্ব সহকারে করা লাগে। সো হোয়াটএভার। হ্যাঁ, আমরা আবার ব্যাক করি কাজে। আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কোনো একটা কলামের মিডিয়ান দেখতে পারি, এটা আমরা অবশ্য আগেও দেখছি। লাইক রেইনফল, ডাটা ফ্রেমের মধ্যে রেইনফল একটা কলাম আছে, আমরা ওর মিডিয়ান দেখব। ওকে, 121 মিন দেখলে আমরা মিন দিয়ে যদি রান দিতাম মিন পাইতাম, মোড দিয়ে মোড পাইতাম, সবই পেয়ে যেতাম। এটা তোমরা আগেও দেখছো, যখন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের মিডিয়ান বের করছি আমরা মোডও বের করতে পারতাম। আবার যদি আমরা সবগুলোর একত্রে দেখতে চাই তাহলে ডিএফ ডট মিন সবগুলো একত্রে চলে আসবে। আবার ডিএফ এর টোটাল স্কিউনেস যদি দেখতে চাই প্রত্যেকটা কলামের এগেইনস্টে এগুলো চলে আসবে। এটা এগুলো অবশ্য তোমরা আগে দেখছো, কার্টোসিস এগুলো তোমরা আগে দেখছো। কোরিলেশন কিভাবে বের করতে হয়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোরিলেশন এখানে দেখায় দিবে, এখান দিয়ে আমরা বুঝতে পারি। ওকে, কোভেরিয়েন্স আমরা দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা একটা ম্যাপ আছে পাইথনে খুব পপুলার, এটা হচ্ছে কোরিলেশনটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়, এটাকে বলা হয় হিট ম্যাপ। হ্যাঁ, আমরা এই যে এই জায়গাটাতে প্লট করছি হিট ম্যাপ। আমরা কোরিলেশনটাকে যদি ওইভাবে থাকে, প্রথমে আমরা যেভাবে করছি লাইক এইভাবে ডিএফ ডট কোর, এটাকে আমরা কিন্তু যখন ফিগারে রিপ্রেজেন্ট করব তখন কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট সচরাচর আমরা করি না, করলেও আমরা করি হচ্ছে এটাকে একটা বক্সের মধ্যে, টেবিলের মধ্যে। বাট আমরা যদি এটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এই হিট ম্যাপটা দেখাতে পারি। ওইখানে যা যা ছিল ওই ভ্যালুগুলো দিয়েই এখানে এই হিট ম্যাপটা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, লাইক এখানে ইয়ার, এখানেও ইয়ার, মান্থ, মান্থের সাথে মান্থ, ম্যাক্সিমাম টেম্পারেচার সাথে ম্যাক্সিমাম টেম্পারেচার। এই যে রিলেশনশিপটা এটা হিট ম্যাপের সাথে সাধারণত দেখানো যায়, এবং হিট ম্যাপের হচ্ছে এই হচ্ছে যে তোমার টোটাল কোড। ফার্স্টে কি করছে, কোরিলেশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, তার ভিতর ডিএফ ডট কোরিলেশনটাকে দিয়ে দিছে। মানে আমরা আগে যে টেবিলটা করছিলাম ওই টেবিলটা কোরিলেশনের ভিতর দিয়ে দিলাম, কোরিলেশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে। দেন আমরা ওই কোরিলেশনটাকে হিট ম্যাপ, এই যে ডট হিট ম্যাপ দিয়ে প্লট করছি। আর এইটা আমরা করছি কি প্লট পিএলটি প্লট ডট ফিক্স সাইজ, এটা দিয়ে আমি ফিগার সাইজটা বলে দিছি। যেমন এখানে আছে 15:7, তুমি এটাকে 10:5, 20:10 এরকম বিভিন্ন সাইজ করতে পারো। এটা এক একজনের এক এক রকমের ফিগার সাইজ দরকার হয় তার কাজের জন্য, কেউ বড় দেয় কেউ ছোট দেয়, আবার কেউ বড় করে ওয়ার্ডে দেওয়ার সময় ওটাকে স্কুইজ করে ফেলে। সো এটা বিষয় না, বাট অনেক সময় দেখা যায় কি ফিগার সাইজ বড় ছোট করলে এই যে পাশের লেখাগুলো বা লিজেন্ডটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো এর জন্য এখানে ফিগার সাইজের অপশন, তুমি তোমার ডিজায়ারেবল সাইজের ফিগার নিয়ে নিতে পারবে এখান থেকে। ভাইয়া, হ্যাঁ, এই ফিগার সাইজ নিয়ে আমার মাঝে মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয় যে মানে এই যে লেফট ভ্যালু রাইট ভ্যালু এটার সাথে আমি ফিগার সাইজটা রিলেট করতে পারি না। এটা অ্যাকচুয়ালি মানে কিভাবে হচ্ছে যে সাপোজ আপনার এই যে ফিগারটাই এই সাইজটা আনার জন্য আপনার কত নাম্বার ইউজ করতে হবে, এটা মানে কিভাবে বুঝবেন? ও আচ্ছা, এইভাবে তো আসলে ওইভাবে তো আসলে দেখি না আমি, এখানে ডিফারেন্ট সাইজ দিয়ে তারপর দেখি। যেমন এটা যে প্রথম যে ভ্যালুটা দেই এটা হচ্ছে কতটুকু লম্বা হবে, তারপরের যে ভ্যালুটা দেই ও কতটুকু হচ্ছে এই যে হাইট হবে ওর। হ্যাঁ, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ওর হাইট। তো আমি সাধারণত ডিফারেন্ট ভ্যালু দিয়ে দেখি। আমি মেজরিটি টাইম সাধারণত দেই হচ্ছে যে তোমার 12 আর 5 এরকম দেই। আবার দেখা যায় কি আমি ফিগারটা দেখে মনে হচ্ছে যে না আমার ফিগার সাইজটা ঠিক নাই, চেঞ্জ করতে হবে, তখন আমি কমায় বাড়ায় দেখি। বাট এটার কোনো এক্সাক্ট মাপ যে এত দিলে এত ইঞ্চ বা এত ফিট তো অবশ্যই হয় না, ইঞ্চ এরকম ইঞ্চে আসবে এইটা আমার আসলে জানা নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফিগার সাইজটা আমি এখানে ডিফাইন করে দিলাম, তারপরে আমি প্লটটা করলাম। এসএনএস আমি সি বর্ন আগে ইম্পোর্ট করে নিয়েছি এসএনএস দিয়ে, তো এখানে এসএনএস এটার মধ্যে আছে হিট ম্যাপ, এবং হিট ম্যাপ কোনটাকে হিট ম্যাপ করবে, কোরিলেশনটাকেও হিট ম্যাপে প্লট করবে। তারপরে এখানে কিছু দেয়া আছে, হ্যাঁ
এই যে অপশন, হ্যাঁ হিট ম্যাপে তুমি এই অপশনগুলো দিয়ে দিতে পারো, এগুলো বাদ দিয়েও তুমি করতে পারো। আর এখানে ফাইনালি হচ্ছে যে তুমি কালার, এটাও যদি তুমি বাদ দিয়ে দাও ও ডিফল্ট কালার দেখাবে। আর যদি তুমি এই অপশনগুলো দিয়ে দাও তাহলে যেমন হচ্ছে রেড থেকে ব্লুর গ্রাডিয়েন্ট দেখাবে। হ্যাঁ দেখো ব্লু থেকে রেড গ্রাডিয়েন্ট দেখাচ্ছে, এইটা না দিলে ও ডিফল্ট কি দেখাবে। সো এটা নিয়ে আসলে খুব একটা হেডেক নাই। আমরা যদি কোরিলেশনটাকে পিক্টোরিয়ালি দেখাতে চাই তাহলে আমরা হিট ম্যাপ দিয়ে দেখাই। ওকে, দেন এখানে দেখো আমি গ্রুপ বাই করছি। এখানে আমি মান্থের আসপেক্টে রেইনফলকে গ্রুপ বাই করছি। হ্যাঁ এখানে কিন্তু অ্যারে ক্রিয়েট হয়েছে, আমি যদি দুইটাই দিতাম তাহলে হচ্ছে যে তোমার ডেটা ফ্রেম ক্রিয়েট হইতো। যাই হোক সমস্যা নেই, আমি রেইন নামে একটা ভেরিয়েবল এখানে নিছি যার ভিতরে আমি মান্থলি রেইনফলটাই করছি গ্রুপ বাই ডিএফ ডট গ্রুপ বাই ফার্স্ট ব্র্যাকেটে মান্থ, মানে মান্থের আসপেক্টে গ্রুপ বাই হবে। তবে কোনটা গ্রুপ বাই হবে? রেইনফল। এবং কোন ভাবে হবে? মিন। হ্যাঁ এখানে আমি মান্থলি মিন নিছি, হোয়াটএভার, এখানে তোমরা সামেশন সামও নিতে পারো। হ্যাঁ সো এখানে কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 12 পর্যন্ত এই হচ্ছে মানে টোটাল এত বছরের মান্থলি মিনটা আমি এখানে দেখাতে চাচ্ছি। সো ওই যে হলো ওটার আবার আমি ডিস্ট প্লট মানে ডিস্ট্রিবিউশনটাকে প্লট করব। হ্যাঁ ও কিভাবে ডিস্ট্রিবিউটেড ওইটাকে প্লট করার জন্য আমি এই যে এসএনএস সিবর্ন ইউজ করছি ডট ডিস্ট প্লট, এটা একটা ফাংশন। তাহলে ও ডিস্ট্রিবিউশন প্লট করে দেয় কাকে? রেইনকে। ভিতরে রেইন দিয়ে দিছি, ও কি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন প্লট করে দিছে যে এইভাবে হচ্ছে জিরোর নিচে তো আর নাই, তো 0 থেকে শুরু হয়েছে এবং 400-র কাছাকাছি আছে রেইনফল। হ্যাঁ সিরিয়াসলি ও আছে। হ্যাঁ এই যে জুন জুলাই মাসে রেইনফল অনেক বেশি থাকে। ওকে, দেন আমি সর্ট করছি। এখানে সর্ট করা ছিল না, এখানে হচ্ছে ও যে মাসে যেমন তাই দিয়ে দিছে। তারপরে আবার তুমি চাইলে সর্টও করতে পারো, ডট মিন ডট সর্ট ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট। হ্যাঁ বড় থেকে ছোট করে অনেক সময় আমরা হচ্ছে যে প্রেজেন্ট করি হ্যাঁ মান্থলি ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে আমরা এখানে ডট সর্ট ভ্যালুস, এখানে অ্যাসেন্ডিং ইকুয়ালস টু যদি ট্রু দিয়ে দাও। হ্যাঁ এখানে আসলে অ্যাসেন্ডিং করছে কি অ্যাসেন্ডিং করছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। হ্যাঁ অ্যাসেন্ডিং ইকুয়ালস টু ফলস করে দিছে, অ্যাসেন্ডিং ফলস করে দিলে ডিসেন্ডিং হয়, তো এখানে ডিসেন্ডিং হয়েছে। হ্যাঁ আর অ্যাসেন্ডিং ট্রু করে দিলে এখানে এই যে 6 থেকে শুরু হতো। হ্যাঁ এরকম। ওকে সেখানে সর্টও করা যাবে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, হোয়াটএভার, গ্রুপ বাই পাশাপাশি। দেন আমরা আবার গ্রুপ বাই করছি। ভাইয়া এখানে কি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কি অবশ্যই মেনশন করে দিতে হবে ট্রু ফলস, নাকি না দিলেও একটা কোনো একটা ফরম্যাটে আসবে এরকম কিছু? তুমি Short যদি values এটা থাকে? ট্রু ফলস না দিয়ে দাও তাহলে হচ্ছে ও ডিফল্টটা দেখাবে, ও ডিফল্ট বোধহয় অ্যাসেন্ডিং ট্রু হিসেবেই ধরে। তাহলে ও অ্যাসেন্ডিং দেখাবে, ডিফল্টে অ্যাসেন্ডিং ট্রু দেয়া আছে। তুমি যদি এই অপশনটা না দাও, শুধু ডট শর্ট আন্ডারস্কোর ভ্যালুস দাও, তাহলে ও হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে দেখা দিবে। হ্যাঁ ছোট থেকে বড় আর কি। আচ্ছা ওকে, দেন আমরা আবার গ্রুপ বাই করছি মান্থের অ্যাসপেক্টে ম্যাক্সিমাম টেম্পারেচারকে। এবার আমরা মিন নিছি। হ্যাঁ আমরা মান্থলিতে কনভার্ট করে ফেললাম পুরো ডাটা সেটটাকে, অনেক দ্রুত এটা হয়। হ্যাঁ গ্রুপ বাইটা আসলেই খুবই মানে অ্যামেজিং একটা ফাংশন, এটা খুব কাজে দিছে, আমার লাইফে বেশ কাজে দিছে। দেন হচ্ছে আমরা ওইটাকে এই যে ম্যাক্সিমাম টেম্পারেচারটাকে এমএক্সটি কে আমরা আবার ডিস্ট্রিবিউশন দেখলাম। এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে 28 বা 28.5 থেকে 37 এর কাছাকাছি এইভাবে ডিস্ট্রিবিউটেড। আমরা আবার ওইটাকে বার প্লট করলাম, সরি বক্স প্লট, এসএনএস ডট বক্স প্লট এমএক্সটি। বক্স প্লটে দেখা যাচ্ছে ওর হচ্ছে যে তোমার ফার্স্ট কোয়ার্টাইল 32 থেকে এই যে হচ্ছে তোমার থার্ড কোয়ার্টাইল এটা বোধহয় 35 হবে, এর মধ্যেই ম্যাক্সিমাম ভ্যালু আছে। আর ওর মিনিমাম ভ্যালু আছে 28-এর একটু বেশি, আর ম্যাক্সিমাম ভ্যালু আছে 37-এর বেশি, সরি 37-এর কম একটু। হ্যাঁ তো এটা দিয়ে আমরা হচ্ছে যে ডেটাটার প্রপার মানে কনসেন্ট্রেটেড এরিয়াও দেখতে পারি আর কি বক্স প্লট দিয়ে। দেন আমরা এখানে করছি হচ্ছে যে বক্স প্লটে দিয়ে প্রত্যেকটা কলামকে একত্রে দেখাইছি। এটা আসলে মিনিংলেস, কারণ দেখা যায় কি তোমার যদি ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন একই রেঞ্জের মধ্যে হয় তাহলে এটা একটা মিনিং থাকে, কিন্তু তোমার ধরো এখানে রেইনফল আছে 0 থেকে 750, সেক্ষেত্রে তোমার
মান্থ আছে 1 থেকে 12, আর তোমার ম্যাক্সিমাম টেম্পারেচার হাইয়েস্ট যায় 45 বা 52 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কোথায় 52 আর কোথায় 750? তাহলে এইগুলো, এই যে উপরের গুলোর স্কেল অনেক ছোট হয়ে গেল না, এগুলো তো বোঝা যাচ্ছে না। আবার ইয়ার দেখো, ইয়ারটা তো আসলে কখনোই ডিস্ট্রিবিউশনে ফালায় লাভ নেই। হ্যাঁ, ইয়ার আছে তোমার সবই 2000-এর উপরে বা 2000-এর কাছাকাছি, হয়তো 1954 সাল থেকে 2017 সাল পর্যন্ত। সো টোটাল ডাটা ফ্রেমকে আসলে আমরা ডিস্ট্রিবিউশন দেখায় কোনো লাভ নাই। বাট যদি আমার এরকম হয় যে আমি ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন দেখাবো বক্স প্লটে, হ্যাঁ, তাহলে আমি করবো কি, ফার্স্টে আমি ডাটা সেট থেকে ডিএফ থেকে স্লাইস করে শুধুমাত্র ম্যাক্স টি আর মিন টি নিয়ে নিলাম। দেন ওই দুইটাকে আমি সাবসেট যেটা ক্রিয়েট করছি শুধু ম্যাক্স টি আর মিন টি নিয়ে, ওটাকে আমি তখন হচ্ছে বক্স প্লট করলাম, তখন ওইটা রিপ্রেজেন্টেটিভ হবে। দুইটা মানে বোঝা গেল, কম্পারিজন করে দেখালাম। হ্যাঁ, বা অনেক সময় হয় কি যে অবজারভেশনের সাথে তুমি মডেলের বক্স প্লট করে দেখালা, তোমার মডেল আউটপুট আসছে এরকম, হ্যাঁ, আর হচ্ছে তোমার অবজার্ভ আউটপুট আসছে এরকম, দুইটাকে বক্স প্লট করে দেখালা যে কাছাকাছি কিনা বা কেমন, আলাদা হলে কতটুকু ডেভিয়েট করছে। এই ক্ষেত্রে সাধারণত আমরা এরকম বক্স প্লটের কম্পারিজন দেখাই। আমরা সেক্ষেত্রে অবশ্য বক্স প্লটে বেশিরভাগ করি না, আমরা সেক্ষেত্রে লাইন প্লট অথবা বার প্লট এগুলোই বেশি করে থাকি। এখানে আবার হচ্ছে বক্স প্লট করছি আমরা রেইনফলকে শুধুমাত্র। হ্যাঁ, যেমন এখানে x ইকুয়ালস টু ডাটা df রেইনফল, এইভাবে আমরা করতে পারি। দেন আমরা এখানে রিলেটিভ হিউমিডিটির বক্স প্লট করছি। দেন আমরা এখানে রিলেটিভ হিউমিডিটি সাপেক্ষে রেইনফলের বক্স প্লট করছি। দেখো তোমার এক্স এক্সিসে আছে রিলেটিভ হিউমিডিটি আর ওয়াই এক্সিসে আছে রেইনফল। আমরা এইভাবেও দেখাতে পারি। এই গ্রাফটা বেশ সুন্দর আসে। এই গ্রাফটা ওইভাবে আমি একটা দুইটা জায়গায় দেখছি ইউজ করতে, এবং খুব মানে এই গ্রাফটার একটা ভ্যালু আছে আসলে, যে তুমি যদি বক্স প্লট দেখাও বাট সেটাও যদি তুমি আরেকটার সাথে কোরিলেশন করে দেখাও, তো এইখান থেকে কিন্তু আমি বুঝতেই পারতেছি যে আমার রিলেটিভ হিউমিডিটি বাড়লে আমার রেইনফলটা বাড়বে। হ্যাঁ, সিম্পল আমি কোরিলেশন লাইন দিয়ে তো দেখাতে পারতামই, কিন্তু আমি বক্স প্লট দিয়ে দেখাতে পারতেছি যে কতটুকু মিনিমাম কতটুকু বাড়বে, ম্যাক্সিমাম কতটুকু বাড়বে, আউটলেয়ার গুলো কিভাবে থাকবে, সবই দেখাতে পারতেছি। সো এটাও মাঝে মাঝে আমাদের দরকার হয়। এখানেও একই কাজ করছি, ফার্স্টে ফিগার সাইজটা সেট করে নিছি, দেন পরে আমরা করছি কি এসএনএস ডট বক্স প্লট, এক্স এ বলে দিছি যে রিলেটিভ হিউমিডিটি, কমা ওয়াই এ বলে দিছি হচ্ছে যে তোমার রেইনফল, আর ডেটা কোনটা, ডেটা হচ্ছে এই যে রিলেটিভ হিউমিডিটি আর রেইনফল যেটার ভিতরে আছে সেটা হচ্ছে ডিএফ। ডেটাটা বলে দিছি, রান করছি আমাদের এটা রান। আমরা ওই রকম কাজ করছি। আবার এই ক্ষেত্রে আমরা মান্থের এগেইনস্টে রেইনফলটা দেখছি, এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেটা পাচ্ছি সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাসে বেশি হয়। ভাইয়া কাইন্ডলি আগের ফিগারটা আবার একটু এক্সপ্লেইন করবেন, মানে এক্স ওয়াই যেহেতু ডাটাগুলো নিছেন, কিন্তু আউটপুট গুলো কি আসলে, তারপর হচ্ছে একটু যদি বলতেন আবার। আচ্ছা, ওকে। আমরা এখানে করছি কি যে বক্স প্লট করছি, বাট একটা সাপেক্ষে আরেকটা। হ্যাঁ, যেমন আমরা এক্স এক্সিসে রাখছি রিলেটিভ হিউমিডিটি আর ওয়াই এক্সিসে রাখছি হচ্ছে রেইনফল। এখন আমরা দেখতে চাচ্ছি, বক্স প্লট তো থাকবে, বক্স প্লটের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এটাতে দেখতে পারবো যে মেজর কনসেন্ট্রেটেড এরিয়া কোনটা যেটাতে ডেটা বেশি স্টোর থাকে, এবং ম্যাক্সিমাম আর মিনিমাম কত দূরে আছে, এবং কোনো আউটলেয়ার আছে কিনা। তো যদি এরকম একটা কাজ আমাদের দরকার হয়, যে আমাদের এই ব্যাপারগুলো দেখতে হবে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মানে ফার্স্ট কোয়ার্টাইল থেকে থার্ড কোয়ার্টাইলের ভিতরে দূরত্ব কতটুকু, এবং আউটলেয়ার আছে কিনা, তার সাথে আমাদের একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের কোরিলেশনও দেখতে হবে, তখন আমরা এই জাতীয় প্লট করি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এই যে 81 হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, আমি এক্স এক্সিসে দিছি রিলেটিভ হিউমিডিটি, এবং ওয়াই এক্সিসে দিছি রেইনফল। তার মানে আমি দেখব যে রিলেটিভ হিউমিডিটির সাথে রেইনফলের রিলেশনশিপটা কেমন। যেমন যখন রিলেটিভ হিউমিডিটি 81 থাকবে, হ্যাঁ, তখন আমার রেইনফলটা মিনিমাম হতে পারে এই যে এইটা ধরো তুমি 100, তার মানে আমার 81 রিলেটিভ হিউমিডিটি হলে আমার মিনিমাম রেইনফল হবে 100 আর ম্যাক্সিমাম রেইনফল হবে 400। তাহলে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম। আমাকে যদি রেঞ্জ চায় যে আচ্ছা যদি 81 তোমার রিলেটিভ হিউমিডিটি হয়, তাহলে বাংলাদেশে সাধারণত কত বৃষ্টিপাত হতে পারে, তুমি তখন একটা রেঞ্জ বলে দিলা যে সেক্ষেত্রে হয়তো 100 থেকে 400 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এই রকম যখন আমাদের দরকার হবে, তখন আমরা এই জাতীয় অ্যানালিসিস করব।
এটা তো জাস্ট রিলেটিভ হিউমিডিটি আর রেইনফল। তোমরা চাইলে অন্য কিছুর সাথেও করতে পারো, লাইক ম্যাক্সিমাম টেম্পারেচারের সাথে হচ্ছে থান্ডারস্টর্ম। ম্যাক্সিমাম টেম্পারেচার এত বেশি হলে পরে সাধারণত কতগুলো থান্ডার আমরা শুনতে পাই, হ্যাঁ, বা কতগুলো লাইটনিং আমরা দেখতে পাই, তখন আমরা এরকম একটা অ্যানালিসিস করবো, একটা রেঞ্জ পাবো আর কি। এই জাতীয় অ্যানালিসিসে আমরা এরকমের প্লট করি। এখানে আমরা এক্স অ্যাক্সিসে দেবো যেটা হরিজন্টালি থাকবে, যেমন এখানে আমি দিয়েছি রিলেটিভ হিউমিডিটি, আর ওয়াই অ্যাক্সিসে দেবো যেটা আমাদের মেইন ডিজায়ার, যেমন এখানে হচ্ছে আমাদের মেইন ডিজায়ার ছিল রেইনফল। ওকে, আমরা এগুলো সব একই কাজ করছি। আমরা এখানে রেইনফলের ডিস্ট্রিবিউশনটা দেখাইছি মান্থের অ্যাসপেক্টে, যেমন এখানে হচ্ছে মান্থস, আর প্রতি মান্থে কেমন ডিস্ট্রিবিউটেড থাকে রেইনফলটা আমরা সেটা দেখানো ট্রাই করছি বক্স প্লটের মধ্যে। আমরা এখানে করছি হচ্ছে মিনিমাম টেম্পারেচারটাকে আমরা দেখাইছি মান্থসের অ্যাসপেক্টে, কোন মান্থসে কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড উইথ আউটলেয়ার। এই যে ফোটা ফোটা যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আউটলেয়ার। ভাই এখানে ক্যাট প্লট ইউজ করছেন, যে এটার মানে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাট প্লট হচ্ছে যে তোমার মানে দুই তিনটা একত্রে যদি আমি প্লট করতে চাই তখন এটা একটা নতুন ফাংশন আছে, আমি এটা খেয়াল করিনি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। যেমন এখানে আমি ডিরেক্ট কিন্তু বক্স প্লট দিয়েই করছি, বাট ক্যাট প্লট দিয়ে তুমি হচ্ছে অনেকগুলো প্লট একসাথে করে দিতে পারো। যেমন তার ভিতরে তুমি প্লটটা বলবা যে কোন টাইপের প্লট করবে তুমি, এটা ক্যাটাগরিক্যাল প্লট। হ্যাঁ, এটা হচ্ছে এসএনএস এর ক্যাটাগরিক্যাল প্লট, যার ভিতর তুমি বলে দিলা এক্স এক্সিসে থাকবে মান্থ, ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে তোমার রেইনফল, এবং কোন ক্যাটাগরি এটা কাইন্ড দিয়ে তুমি বলে দিলা বক্স। হ্যাঁ, যদি তুমি এখানে বক্সের জায়গায় হচ্ছে লিখে দাও লাইক আমরা বার, তাহলে বার প্লট হবে। তুমি কাইন্ডের জায়গায় যদি লিখে দাও লাইন, তাহলে লাইন প্লট হবে, এবং তারপরে তুমি ডেটা। এটাও একটা সিস্টেম। আমরা হচ্ছে আমরা ডিরেক্টলি বক্স প্লট দিয়েও করতে পারি, আবার ক্যাটাগরিক্যাল প্লট দিয়েও করতে পারি। ক্যাটাগরিক্যাল প্লটের মধ্যে অনেক রকমের প্লট আছে, খালি ওখানে কাইন্ডটা লিখে দিলেই হয়, বক্সের জায়গায় বক্স, তুমি লাইন করলে লাইন, বার করলে বার, এরকম। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল প্লটের ক্ষেত্রে আমরা এটা করি। এইভাবেও করা যায়, আসলে বললাম না অল্টারনেটিভ ওয়ে আছে, সেরকম ডিফারেন্ট ওয়ে আছে। এখানেও ক্যাট প্লট দিয়েই করছে, এবং কাইন্ড বলে দিছে বক্স। কাইন্ডে তুমি বলে দিতে পারো রিগ্রেশন প্লট, এটা হয়তো সামনে আছে। এখানেও ক্যাট প্লট দিয়ে করছে, এক লাইনে হয়ে যায় আর কি, এটারই সুবিধা। আর এটা হচ্ছে যে কাইন্ড বলে দিছে বক্স। এখানে বক্স প্লট করছে ইয়ারের অ্যাসপেক্টে, আই গেস ইয়ার না মিনিমাম। আচ্ছা, এখানে সাইজ দিছে 50। হ্যাঁ, মানে বিশাল বড় লেন্থ নিয়ে ফেলছি আমি, এর জন্য নাহলে বোঝা যাচ্ছিল না, খুব ঘিজি ছিল। এটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট প্লট না, এটার কোনো মিনিং আসলে নাই। হ্যাঁ, মিনিমাম টেম্পারেচার অ্যাসপেক্টে রেইনফলের ডিস্ট্রিবিউশনটা দেখানোর চেষ্টা করছি। এইভাবে ডিস্ট্রিবিউশন দেখায় আসলে কোনো লাভ হয় না, এটা লাইন প্লট হলেই বেটার হইতো। বাট অনেক সময় অনেক কিছু করে দেখা হয় যাতে করে বোঝার জন্য যে আসলে এটা মিনিং আছে কি নাই। আমি এটা দেখার জন্য হয়তো এটা প্লট করছিলাম, পরে দেখছি যে না, এটা আসলে এরকম কোনো মিনিং ক্রিয়েট করে না। তুমি চাইলে একবারে হিস্টোগ্রাম গুলো প্লট করতে পারো। তোমার ডেটা ফ্রেমের ভিতর যতগুলো কলাম আছে সবগুলোর হচ্ছে একত্রে হিস্টোগ্রাম। যেমন df.hist দিলে ও হচ্ছে প্রত্যেকটা, যেমন ম্যাক্সিমাম টেম্পারেচারের হিস্টোগ্রাম এটা, মিনিমাম টেম্পারেচার হিস্টোগ্রাম এটা, তারপরে মান্থসের এইটা, ইয়ারের এইটা, এটা তো আসলে লাভ নাই। তারপরে রিলেটিভ হিউমিডিটির এইটা, আর এটা হচ্ছে যে তোমার কিসের, ও এটা হচ্ছে ইয়ার, আর উপরটা ছিল রেইনফল। কিন্তু আমি এই একবারে যখন দেই পাইথনে, তখন আমি দেখছি যে এটা ওভারল্যাপ করে, এই যে নামগুলো ওভারল্যাপ করে। এইটা কিভাবে সলভ করতে হয় এটা আমি খুঁজছি, বাট আমি পারিনি। এর জন্য আমি একত্রে কখনোই df.hist দেই না, আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের নাম দিয়ে দেন আমি হিস্টোগ্রাম দিই। আমার রেইনফল লাগবে, আমি রেইনফলেরটা আলাদা প্লট করে নিই। আমার ম্যাক্সিমাম টেম্পারেচার লাগবে, আমি ম্যাক্সিমাম টেম্পারেচারটা আলাদা প্লট করে নিই, তাহলে আমার সুবিধা হয়।
ভাই এটা মনে হয় ফিগার সাইজ দিয়ে মানে মেনশন করে দিলে হয়তো প্রবলেম সলভ হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু একত্রে আসলে এইভাবে আমার কখনো লাগে নাই। তুমি তাহলে এটা দেখতে পারো যে এটা সলভ হয় কিনা, যদি সলভ হয় তাহলে প্লিজ আমাকে একটু জানান। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ফিগার সাইজ দিয়ে, হ্যাঁ আমিও দেখবো না। যেমন এখানে আরেকটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন প্লট, এটা আমরা আগেও দেখছি। রেইনফলের ডিস্ট্রিবিউশন প্লট করতেছি আমরা এখানে, যে ইন্ডিভিজুয়াল এখানে যেমন একত্রে হয়েছে, এটা এই যে ইন্ডিভিজুয়াল। আবার হচ্ছে রিলেটিভ হিউমিডিটি ডিস্ট্রিবিউশন প্লট, পেয়ার প্লট, এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, এটাতে আসলে প্রবলেম আছে। প্রবলেম আছে বলতে সবকিছুর সাথে তো সবকিছুর রিলেশনশিপ নাই, এটা তো আসলে ওই রকমের জন্য পেয়ার প্লট এইভাবে করে লাভ হয় না। আমি যদি ভেরিয়েবল গুলোকে আলাদা স্লাইসিং করে পেয়ার প্লট করি তাহলে একটা মিনিং আছে। দেন ইয়ারের সাথে যদি আমি ম্যাক্সিমাম টেম্পারেচার রিলেশনশিপ দেখতে চাই, এটা তো আসলে খুব একটা নাই, প্রত্যেকটা ইয়ারে একটা সার্টেন টেম্পারেচার থাকে। সো এর জন্য আমাকে করতে হবে কি, অবশ্যই ডাটাটাকে স্লাইসিং করে যেগুলো মিনিংফুল আছে ওইগুলোকে দিয়েই পেয়ার প্লট করতে হবে, তাইলে না একটা ভালো মিনিংফুল একটা জিনিস পাবো। দেন আরেকটা জিনিস আছে জয়েন্ট প্লট। জয়েন্ট প্লটটা খুব উপকারী প্লট, এটা দিয়ে সাধারণত একত্রে রিগ্রেশন প্লটটা করে ফেলা যায়, হ্যাঁ, এবং সাথে ডিস্ট্রিবিউশনটাও থাকে। জয়েন্ট প্লট মানে 2-3টা প্লট যদি একত্রে করতে চাও সেক্ষেত্রে আমরা জয়েন্ট প্লট বলে দিই, এবং আমরা কোন এক্সিসে কোনটা থাকবে সেটা বলে দিই। যেমন এখানে বলে দিছি এক্স এক্সিসে থাকবে হচ্ছে হ্যাঁ, এক্স এক্সিসে থাকবে হচ্ছে রেইনফল, ও অ্যাক্সিসে থাকবে রিলেটিভ হিউমিডিটি, ডেটা কোনটা আমি বলে দিয়েছি ডিএফ, আর কাইন্ড কি সেটা আমি বলে দিয়েছি রিগ্রেশন। জয়েন্ট প্লটের ভিতরে অনেকগুলো প্লট করা যায়, তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন প্লট করলে একসাথে রিগ্রেশন প্লট করে, এই যে যেমন হচ্ছে স্ক্যাটার প্লটটাও করতেছে, আবার হচ্ছে এখানেও ডিস্ট্রিবিউশনটাও দেখা দিচ্ছে। তো এটা একত্রে দুইটা কাজ একত্রে হয়ে যায় আর কি জয়েন্ট প্লটে। এই ম্যাচ এখানে রেইনফলের সাথে মিনিমাম টেম্পারেচার একটা জয়েন্ট প্লট দেখছি, ডিস্ট্রিবিউশন সহ রিগ্রেশন লাইন। কেন জানি আবার ডাটা ফ্রেমটাকে চেক করছিলাম, আই ডোন্ট নো। ইয়ারটাকে স্ট্রিং এ কনভার্ট করছি, মান্থটাকে স্ট্রিং এ কনভার্ট করছি। আচ্ছা, তোমরা চাইলে যদি একটা মানে ডেটার যে টাইপ এটাকে কিন্তু কনভার্ট করা যায়। হ্যাঁ, তুমি ধরো ইয়ারটা এখানে অবজেক্ট আকারে আছে, এটা কিন্তু হয় আমরা যখন এক্সেলে লিখি তখন আমরা কিন্তু ওখানে যদি যে দিয়ে রাখি জেনারেল অথবা টেক্সট, তাহলে কিন্তু ইয়ারটাকে ওরা টেক্সট হিসেবেই নেয়। তাহলে আমরা যখন ওটাকে পাইথনে রান করব তখন কিন্তু ও দেখাবে ওটা হচ্ছে অবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ারটা একটা নাম্বার, হ্যাঁ এটা ইন্টিজার। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে নাম্বার ছিল, সেটাকে আবার চেঞ্জ করে স্ট্রিং এ নিছে, কারণটা কি পরে বলতেছি। আবার মান্থ 1 2 3 4 ছিল তো নাম্বার ছিল, ওটাকেও আবার কনভার্ট করে হচ্ছে যে তোমার স্ট্রিং এ নিছে। দেন ডেটা টাইপটাকে দেখতেছে যে আসলে স্ট্রিং এ কনভার্ট হয়েছে কিনা, হয় নাই, এখানে তো দেখাচ্ছে হয় নাই। ইয়ার 1 মান্থ 1, ও আচ্ছা হ্যাঁ, নতুন একটা কলাম ক্রিয়েট করছে ইয়ার 1, এটা কিন্তু ঠিকই অবজেক্ট হয়েছে। তারপর মান্থ 1, এটাও তোমার অবজেক্ট হয়েছে। তারপরে করছে কি দেখো, ও আচ্ছা ভাইয়া একটা ছিল মানে ইয়ার এবং মান্থকে, হ্যাঁ ইয়ার এবং মান্থকে যদি আমরা অবজেক্ট থেকে সরিয়ে অন্য কোনো একটা এতে নিয়ে যাই, ফরম্যাটে নিয়ে যাই, তখন তো এটা একটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে। কিন্তু একটা ইয়ার আর মান্থ তো কোনো ভ্যালু না, যদিও কোনো সিরিয়াল থাকবে 1 2 3, কিন্তু সেটা তো ভ্যালু হবে না, তখন কি ডাটাতে প্রবলেম হবে না? না, এটা হচ্ছে আমার অবজেক্টিভ অনুযায়ী অনেক সময় চেঞ্জ করতে হয়। হ্যাঁ, যেমন এই জায়গাটাতে একটা নাম্বারকে আমি টেক্সট আনছি, কেন আনছি দেখো, আমি এখানে আলটিমেটলি টাইম সিরিজ প্লট করছি এবং সেখানে আমি এই যে ওইটাকে কিন্তু টেক্সট আকারে এখানে দেখাচ্ছি। যেমন 1953 সালের জানুয়ারি মাসের 30 তারিখ, আবার 1961 সালের 5 মে মাসের 30 তারিখ। তো এইভাবে টেক্সট হিসেবে দেখানোর জন্য আমি ফিগারের এই যে নিচের পার্টে এইভাবে দেখানোর জন্য আমি ওগুলোকে অবজেক্ট হিসেবে ক্রিয়েট করছি। তো এর জন্য, এবং ওটাকে কিন্তু আমি নতুন কলামে নিয়ে নিছি। হ্যাঁ, তুমি যদি এই যে এখানে দেখো, এখানে দেখো এই যে ইয়ার আর মান্থ তো এখানে নাম্বার ছিল, তো এখানে আমি আবার করছি কি এই যে ইয়ার 1 আর মান্থ 1 নামে দুইটা করে দিয়েছি নতুন কলাম।
তারপরে আমি এর আসপেক্টে করছি, যদিও টাইম সিরিজ প্লটটা আমাদের আজকে বিষয় না, এটাতে রয়ে গেছে দেখে এটা এখানে রয়ে গেছে। আমি তোমাদেরকে যখন পাঠাবো টাইম সিরিজ প্লট বাদ দিয়ে পাঠাবো, কারণ ওই প্লটগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে টাইম সিরিজ অ্যানালিসিস করতে হয়। হ্যাঁ, এখানে অত ভালোভাবেও করা নাই, আমাদের বিল্ট ইন অনেক ফাংশন আছে, লাইক অ্যারিমা, তারপর সারিমা, তারপর হচ্ছে এআর মডেল, এগুলো আমরা পরে আলোচনা করবো, এগুলো আসলে এখন আমাদের কাজ না। আমাদের এটা কাজ হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, তাতে টাইম সিরিজটা আমাদের ওইভাবে দরকার নেই। সো এইটার আগ পর্যন্ত বলে রাখি, কিন্তু আমরা টাইপটা চেঞ্জ করতে পারি, এটুকু জানা রাখা ভালো। আর সেটা হচ্ছে যে তুমি ডিএফটা নিলা ফার্স্টে, তোমার ভেরিয়েবলটা যার মধ্যে সব ডাটা আছে, তার মধ্যে তুমি যে ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে যাচ্ছ তাকে স্পেসিফাই করে দিলা, ডট ওইটার নাম, দেন এস টাইপ, এখন যে টাইপটা হবে এস টাইপ, দেন তুমি ওর ভিতরে লিখে দিলা str হচ্ছে স্ট্রিং, যা কিনা আমরা অবজেক্ট হিসেবে বলে থাকি। আর যদি আমরা ইন্টিজার করতাম তাহলে আইএনটি, ফ্লট করলে এফএলওটি। হ্যাঁ, এভাবে লিখে দিলে ও হচ্ছে ওই ডেটাটাকে ওইটাতে কনভার্ট করতো। লাইক এখানে যেমন রিলেটিভ হিউমিডিটি তোমার হচ্ছে 70-65 মানে ইন্টিজারে আছে, এটাকে যদি আমরা ফ্লট করতাম তাহলে দেখা যেত কি এটা এইরকমই থাকতো, কিন্তু দশমিক দিয়ে 00 থাকতো সাথে, এই যা। হ্যাঁ, এবং যেমন রেইনফল এখানে দশমিক দিয়ে কিছু ভ্যালু আছে, আমরা যদি এটাকে এখন ইন্টিজার করি তাহলে দশমিকের পরে সব ভ্যালুটাকে বাদ দিয়ে দিবে অ্যাকর্ডিংলি। যদি 0.5 এর কম হয় তাহলে আগের ভ্যালুটাই রাখবে, কিন্তু যদি 10.5 হয় তাহলে ও 11-তে কনভার্ট করবে। এইভাবে হচ্ছে যে ও ওটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। সো এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকে আমাদের অনেক কিছু আলোচনা ছিল দেখে আমি একটু তাড়াতাড়ি গেছি, বাট আমার ধারণা আমরা এর আগে যেহেতু একটু আস্তে আস্তে গেছি ব্যাপারগুলো আজকে বোঝা গেছে। তো আমি শুধুমাত্র এই 2টা নোটবুক না, এর সাথে আমি আরো অনেকগুলো নোটবুক দিব। আমার ধারণা তোমরা ওখান থেকে নিজেরা এক্সপ্লোর করে বুঝতে পারবা কোন কোড কি কাজ করছে এবং কি। সেটা যদি নাও বুঝতে পারো তাহলে আমার সাজেশন থাকবে ফার্স্টে তোমরা এটা সম্পর্কে একটু গুগলে সার্চ করো। লাইক এখানে যেমন দেখছো জয়েন্ট প্লট, তুমি সার্চ দাও যে সি বর্নের জয়েন্ট প্লটটা আসলে কি, দেখো ওখানে কি আসে, কোনো আইডিয়া পাও কিনা। দেন এখানে পাইছো ক্যাট প্লট, তাহলে দেখো যে ক্যাট প্লট কি পাইথনে, তাহলে তুমি অনেক কিছু পাবো, এখান থেকে একটা আইডিয়া নাও। যদিও আমরা এই ব্যাপারগুলো তো ডিসকাস করছি, আমার অন্য নোটবুকে যদি এরকম কিছু থাকে ওখান দিয়ে সার্চ করতে পারো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা আবার ডিসকাস করব পরের, যেমন রবিবার সবার অ্যাসাইনমেন্টটা সাবমিট সহ কার কি প্রবলেম হয়েছে ওগুলো নিয়ে আলোচনা হবে। ভাইয়া, হ্যাঁ, রবিবার অ্যাসাইনমেন্টটা কি একটু বলবেন? আমার মাঝে দিয়ে ইলেকট্রিসিটি চলে গেছিল, তাই আমি আসলে ধরতে পারিনি। আচ্ছা, রবিবারের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা আজকে যে কাজগুলো করলাম, 2টা নোটবুক আমরা অ্যানালিসিস কিভাবে করতে হয় এটা আমরা বললাম। তো এরকম এই নোটবুকগুলো আমি শেয়ার করে দিব আজকে সবাইকে মেইলে। হ্যাঁ, এবং আরো কিছু ডেটা দিয়ে দিব, 2-3 সেট ডেটা দিয়ে দিব। সবাই তার ইচ্ছা মতো এক একটা ডেটা সেট নিবে এবং তার উপরে এই যে অ্যানালিসিসগুলোকে অ্যাপ্লাই করবে তার মতো করে। কেউ মিন বের করলো, মিন টিন বের করে সে দেখলো, তারপরে কোনোটার সাথে কোনোটার কোরিলেশন করলো, তারপর ডেটাটাকে স্লাইসিং করলো বা সর্টিং করলো অথবা ফিল্টার করলো, এরকম কিছু কাজ করে করা শেষে সে করবে কি ওই নোটবুকটার নাম তার নামে সেভ করবে। হ্যাঁ, এটা তো এই যে যেমন এখানে লেখা ইডিএ ওয়েদার, এখানে সে লিখবে হচ্ছে যে লাইক যেমন আমি যদি সাবমিট করতাম আমি লিখতাম javed.ipynb। হ্যাঁ, লিখে দেন আমরা হচ্ছে যে ওটা নোটবুকে ক্লাসরুমে সাবমিট করে দেবো। ক্লাসরুমে আবার অ্যাসাইনমেন্টের জন্য সবার জন্য হচ্ছে ক্রিয়েট করে দিব, সবাই ওই জায়গাটাতে গিয়ে সাবমিট করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো আজকে তাহলে এ ভাই পর্যন্তই। একটা প্রশ্ন ছিল ভাই, লাস্ট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, তুমি প্রশ্ন করতে পারো, আমি শুনতেছি। তার মনে হয় নেটে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এমনি আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আমার সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা সবাই অ্যাটলিস্ট এই যে কোডগুলো একবার হলেও সবাই প্র্যাকটিস করে দেখবা। অ্যাজ ইট ইজ দেখে ওইখানে কপি পেস্ট করেও রান দাও, তাহলেও বেশ কিছু আইডিয়া হবে। হ্যাঁ, কিছু ইরর আসলে আসুক, ওগুলোকে সলভ করার ট্রাই করো। যদি নিজেদের প্রবলেম হয় তাহলে নিজেরা ডিসকাস করো, যদি তাতেও প্রবলেম হয় আমাকে অবশ্যই নক করো, আমি ওখান দিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। এইভাবে আসলে তোমরা অ্যাটলিস্ট একবার হলেও এই জিনিসটাকে প্র্যাকটিস করো। তাহলে আসলে প্র্যাকটিস না করলে এটা অ্যাকচুয়ালি মূল্যহীন, কোনোই কাজে আসে না। হ্যাঁ, পরে তোমার মনেই পড়বে না যে এইরকম কাজ করা যায়। এবং বিলিভ মি, তুমি এক্সেলে অনেক কাজ করা যায়। এক্সেল বেশ ভালো ভালো কাজ করা যায়, কিন্তু তারপরও পাইথন দিয়ে অনেক মানে বড় কাজ, অনেক টাইম কনজিউমিং কাজ এত দ্রুত করা যায় যে মানে অনেক ইফোর্ট কম দিলেও কাজ হয়ে যায়, অনেক দ্রুত অনেক কাজ হয়ে যায়। এর জন্য আমি সবাইকে আসলে চাচ্ছি, যেমন আমি এই কোর্সটাতে পাইথনটা অত ভালোভাবে ছিল না, কিন্তু আমি ম্যাডামের সাথে কনসাল্ট করে পাইথনটাকে এর ভিতরে ইনকর্পোরেট করছি। আমার কাছে মনে হয়েছে পাইথনটা খুব জরুরি। হ্যাঁ, এখানে ছিল এনসিএল, গ্রাস এগুলো, কিন্তু আমি এখানে জোর করে পাইথন আর আরটা ইনক্লুড করলাম, কারণ এটা সবারই জানা উচিত। এটা দিয়ে অনেক কাজ অনেক দ্রুত করা যায়। সো সবাই তোমরা একটু এটা প্র্যাকটিস করবা। আর এর বাইরে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে হচ্ছে যে মেসেঞ্জারে নক করতে পারো। আমি অ্যাকচুয়ালি ফেসবুক মেসেঞ্জারে একটু কম থাকি, সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমি লেট করে ফেলি তাহলে প্লিজ আমাকে একটু টেক্সট করো, আমি নিজেই তোমাদেরকে কল ব্যাক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো আজকে তাহলে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে রবিবার দেখা হবে, এবং আজকেই আমি সন্ধ্যার মধ্যে, অবশ্যই সন্ধ্যার মধ্যে আমি বেশ কিছু ডেটা সেট হচ্ছে বেশ কিছু নোটবুক ফাইল ইমেইলে পাঠিয়ে দিব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে ক্লাসরুমেও আপলোড করে দিব, এবং অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে রাখবো যাতে করে তোমরা ওখানে সাবমিট করতে পারো। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ প্লিজ। ভাইয়া একটা নোটবুকে আমি কতগুলো ডাটা সেট মানে ইনপুট করতে পারবো? অনেক, এখন ভ্যারি করে তোমার হচ্ছে ডেটা সেটের ইসের উপরে। সাধারণত আমরা যখন একটা কোল্যাবে স্পেস পাই তখন দেখা যায় যে এখানে সাধারণত 77.81 জিবি আমাদের জন্য দিয়েছে, হয়তো 100 জিবির মতো আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, একটা মানে কোল্যাব আমাদেরকে 100 জিবির মতো দেয়, তো আমরা 100 জিবির মতো হচ্ছে আপলোড করতে পারবো, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে আর পারবো না। এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই যে 10টা ডেটা সেটের পরে নিচ্ছে না। যদি ভলিউমটা 100 জিবি না হয় তাহলে আমরা যত দূর সম্ভব ততগুলো ডেটা সেট রিড করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমরা তো গতবার যে কাজটা করেছি ওটা তো একটা ডাটা সেট দিয়ে আমরা কাজটা করেছি, তাই না? হ্যাঁ, এই জন্য এখানে যদি তোমরা মাল্টিপল ডাটা সেট কাজ করতে চাও তাহলে তোমরা মাল্টিপল ডাটা সেট নিয়ে কাজ করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।